এটা এক অন্ধ ছেলের গল্প যে জন্ম থেকেই দেখতে পারে না, কিন্তু তার স্বপ্ন সে হতে চায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান, আর নিজের ম্যাজিক দিয়েই একদিন নিজের চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে চায়। মানুষ তাকে নিয়ে হাসে, করুণা করে, ভাবে সে কিছুই করতে পারবে না, কিন্তু তারা জানে না গডের পক্ষ থেকে সে পেয়েছে হিরো উপাধি। এই টাইটেলটাকে এমন শক্তি দিয়েছে যা তার সব সীমা ভেঙে দিতে পারে। তাহলে চলো দেখা যাক কুনো তার স্বপ্ন পূরণ করতে পারে নাকি, আর কি হতে পারবে সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান। ছেলেটির নাম হচ্ছে কুনো। এক ফ্যান্টাসি জগতে তার জন্ম, আর জন্মের সময়ই তার কপালে ফুটে ওঠে বিরল হোলি নাইটের আশীর্বাদ। বলা হয় এটি পবিত্র এক হোলি নাইটের আশীর্বাদ, তবে এর মূল্য তাকে চুকাতে হয়েছে ভয়াবহ, চিরতরে নিজের দৃষ্টিশক্তি হারিয়ে। কুনো কখনো জানতেই পারেনি দেখা কাকে বলে। সে প্রায়ই তার বাবা মাকে জিজ্ঞেস করত দেখতে কেমন লাগে। তার বাবা বলতেন দেখা মানে রঙগুলোকে অনুভব করা, ওপরওয়ালার বানানো এই সুন্দর পৃথিবীকে নিজের চোখে উপভোগ করা। আর যদি বড় বড় শত্রুদের খুঁজে বের করতে চাও তাহলে চোখ খুব দরকার। অন্যদিকে তার মা বলতেন চোখ হারানো বড় বিষয় নয়, তুমি যে আশীর্বাদ পেয়েছো তার তুলনায় এটা খুব ছোট মূল্য। তবু কুনো মাঝে মাঝে নিজের অন্ধত্ব নিয়ে বাড়ির লোকদের দুঃখের কথা শুনে বিরক্ত হয়ে যেত। সে চাইতো তাকে আর 5টা সাধারণ বাচ্চার মতোই আচরণ করা হোক। অবশেষে তার জন্য একজন ম্যাজিক শিক্ষক আনা হলো, কিন্তু কুনো এতে একদমই খুশি ছিল না, কারণ তার মতে যে দেখতে পারে না সে আবার ম্যাজিক শিখে কি করবে। একজন দাসী তাকে নিয়ে গেল সেই ঘরে যেখানে তার নতুন টিউটর অপেক্ষা করছিলেন। রাগে কুনো বলল, আমি তো ঠিকমতো হাঁটতেও পারি না, সব সময় কারোর হাত ধরতে হয়, তাহলে ম্যাজিক শিখে কি লাভ? দাসী শান্তভাবে বলে, তোমার কপালে যে চিহ্ন আছে সেটি ওয়াটার ক্রেস্ট, এর মানে তুমি অসাধারণ ওয়াটার ম্যাজিকের অধিকারী। যদি তুমি এটা শিখতে পারো তাহলে নিজের জন্যই নয় পুরো দুনিয়ার জন্য অলৌকিক কিছু করতে পারবে। কোনো পুরোপুরি বিশ্বাস না করলেও আর তর্ক করে না। ঘরে ঢুকতেই তার টিউটর জেন, নীল পোশাকে সজ্জিত এক কোমল স্বভাবের মহিলা, তাকে সাদরে স্বাগত জানালেন আর নিজের পরিচয় দিয়ে প্রথম লেসন শুরু করে। অদ্ভুতভাবে কুনোর জন্য ম্যাজিক শেখা বেশ সহজ হয়ে উঠল। সে প্রথম চেষ্টাতেই একটি ছোট স্পেল ব্যবহার করে তার স্টাফ ভিজিয়ে ফেলে। জেন বিস্মিত হয়ে তার প্রশংসা করে। তখন কুনো জিজ্ঞেস করে, আমি আসলে কি করলাম? জেন বুঝিয়ে পড়ে, তুমি একটা ছোট জলগোলক তৈরি করেছো, প্রায় একটা চোখের মণির সমান। চোখের মণি? কথাটা শুনেই কুনোর মাথায় যেন বজ্রপাত হলো। সে হঠাৎ নিজের চোখ দুটো ছুঁয়ে বলে, যদি আমি চোখের মণির সমান পানির গোলক বানাতে পারি তাহলে কি আমি নিজের জন্য নতুন চোখও বানাতে পারি? এটা শুনে জেন হতবাক হয়ে যায়। যুক্তিটা অদ্ভুত শোনালেও কুনোর চোখে অথবা তার অদেখা দৃষ্টিতে জ্বলে ওঠে আশার আলো। সময় গড়াতে লাগলো। কুনো আর আগের মতো দুর্বল অসহায় ছেলে না। সে ধীরে ধীরে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে। ধীরে ধীরে কুনো আর আগের মতো নিজের অন্ধত্ব নিয়ে দুঃখ করত না, বরং সে জিনিসগুলো অনুভব করার মধ্যেই আনন্দ খুঁজে পেতে শুরু করে। বিভিন্ন রকম খাবারের স্বাদ, ঘরের ভেতরের গন্ধ, সবকিছুই তার কাছে নতুন এক জগৎ খুলে দিল। সে আনন্দ নিয়ে খেতে শুরু করলো। যদিও সে ঠিক কি খাচ্ছে তার প্রিয় দাসী আই খুব আদর করে প্রতিটি খাবারের বর্ণনা দিত। আই ইচ্ছে করে তার মুখে ব্লুবেরির রস লাগিয়ে দিত, যেন সে স্পর্শ আর গন্ধ দিয়ে জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারে। তার কাছে এখন প্রতিটি অনুভূতিই ছিল এক নতুন শিক্ষা। ঠিক তখনই তার শিক্ষক ফ্লোরা ঘরে এলেন। ফ্লোরা ছিলেন একদম মায়ের মতো স্নেহশীলা শিক্ষক। তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন, আজ তুমি কি পড়তে চাও? কুনো বলে, আজ আমি ইতিহাস পড়তে চাই, বিশেষ করে হোলি নাইট হিউয়ের গল্প। ফ্লোরা একটু থমকে গেলেন, কারণ কুনোর অন্ধত্বের পেছনে যে অভিশাপ তা সেই হোলি নাইটের সঙ্গেই জড়িত। তবুও তিনি কোমল স্বরে বললেন, যদি কোথাও খারাপ লাগে বা অস্বস্তি হয় আমাকে জানাবে। কুনো দৃঢ় কণ্ঠে বলল, না, আমি সব জানতে চাই। তখন সে জানতে পারে কিভাবে বহু বছর আগে দানব আর মানুষের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল, আর মানুষ প্রায় হেরে যাচ্ছিল। সেই সময় মানবজাতির পক্ষ থেকে এক নায়ক উঠে আসেন, যার নাম হোলি নাইট হিউ, যিনি ডেমন কিং এর অত্যাচার শেষ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন। কিন্তু মৃত্যুর আগে ডেমন কিং হিউকে একটা অভিশাপ দেন, তার বংশের প্রতিটি প্রজন্মে কেউ না কেউ কোনো না কোনো শারীরিক ত্রুটি নিয়ে জন্মাবে। কারোর পা থাকবে না, কারোর দাঁত থাকবে না, আর কারোর চোখ থাকবে না। মানুষ এমন শিশুদের হিরোর পুনর্জন্ম বলতে শুরু করে, কারণ তাদের কপালেও সেই হিরোর চিহ্ন থাকত। কিন্তু কুনো এই ধারণা মানতে নারাজ। তার বিশ্বাস সে হিউয়ের পুনর্জন্ম না, সে নিজের শক্তির আলাদা মালিক।
তার ম্যাজিক কোনো মৃত নায়কের ধার নয়, এটা তার নিজের ক্ষমতা। সে প্রতিদিন ম্যাজিকের অনুশীলন করতে থাকে এবং আরও শক্তিশালী হতে লাগল। তার একটাই লক্ষ্য, একদিন সে নিজের চোখ নিজেই তৈরি করবে। কিন্তু অতিরিক্ত অনুশীলনের মূল্য ছিল ভয়াবহ। তার মানা আর স্ট্যামিনা দ্রুত শেষ হয়ে যেত। একদিন ক্লান্ত হয়ে সে মাটিতে পড়ে যায়। আই ছুটে এসে তাকে ধরে ভেতরে নিয়ে যায়। কুনো হতাশ হয়ে বলে, এইভাবে চললে তো চোখ বানাতে শতাব্দী লেগে যাবে। আই নরম গলায় বলে, তাহলে তোমার শরীরকেও আরও শক্ত করতে হবে। শুধু ম্যাজিক নয়, তলোয়ার চালানোও শেখা দরকার। কুনো এটা শুনে রাজি হয়ে যায়। পরের দিনই আই একজন অভিজ্ঞ তলোয়ার মাস্টার খুঁজে আনে, এক বৃদ্ধ যোদ্ধা, নাম ছিল ওরু। তিনি প্রথম দিন থেকেই কুনোর কঠিন প্রশিক্ষণ শুরু করলেন। আশ্চর্যের বিষয়, কুনো দ্রুত বেসিক শিখে ফেলে। সেদিনই জেন ম্যাজিক ক্লাস নিতে সেখানে হাজির হয়। জেন অবাক হয়ে দেখে কুনো ঘাম ঝরিয়ে তলোয়ার অনুশীলন করছে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি একটু বিশ্রাম নেবে? কিন্তু কুনো সঙ্গে সঙ্গে তার তলোয়ার সাইডে রেখে বলে, না, আমি প্রস্তুত। জেন মনে মনে ভাবে, না জানি এর ভেতরে এখন কতটুকু জান বেঁচে আছে। এই জন্য সে পরীক্ষা করার জন্য বলে, গতবার যে স্পেল শিখিয়েছিলাম সেটা দেখাও। কুনো বলল, জি, কিন্তু শুধু একটি ছোট জলপ্রপাত বানানোর বদলে সে একসঙ্গে 10টি ঝকঝকে পানির বল তৈরি করে ফেলল। জেন এটা দেখে হা করে তাকিয়ে থাকে। সে ভাবতে থাকে, এত অল্প সময়ে এমন নিয়ন্ত্রণ, এটা অবিশ্বাস্য। সে বুঝতে পারে এই ছেলেটা সত্যিই আলাদা। সেই বিকেলেই রয়্যাল ক্যাপিটাল থেকে এক বিশেষ অতিথি আসে, আর সে হচ্ছে প্রিন্সেস মেরি। জন্মের পর থেকেই তাদের বিয়ে ঠিক ছিল, কারণ কুনো ছিল এক নোবেল পরিবারের ছেলে, আর তার কপালে ছিল সেই বিরল হিরো চিহ্ন। তবে আগেরবার যখন মেরি এসেছিল, কুনো ছিল চুপচাপ আর গম্ভীর। সে তার সাথে কোনো খেলায় অংশ নেয়নি। তখন থেকেই মেরি ভয় পেয়েছিল, হয়তো সারা জীবন তাকে এমন একজন মানুষের সঙ্গে কাটাতে হবে যে সবসময় দূরে দূরে থাকে। কিন্তু এবার দৃশ্য ভিন্ন। কুনোর মুখে উজ্জ্বল হাসি। সে আন্তরিকভাবে মেরিকে স্বাগত জানায়। মেরি অবাক হয়ে জিজ্ঞেস করে, আজ তোমাকে অন্যরকম লাগছে, কি হয়েছে? কুনো মৃদু হেসে বলে, আমি ম্যাজিকের প্রেমে পড়েছি। আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি। আর সে আগের আচরণের জন্য ক্ষমা চায় এবং বলে, এবার তোমাকে অনেক কিছু দেখানোর আছে। এরপর সে মেরির সামনে এক বিশাল ওয়াটার বল তৈরি করে। মেরি এটা দেখে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু কুনো সেখানেই থামল না। সে ওয়াটার বলের কণাগুলোকে এমনভাবে ছড়িয়ে দিল যে সূর্যের আলো পড়ে তৈরি হলো এক অপূর্ব রংধনু। মেরি আনন্দে হাততালি দেয়। আর তখন মেরি কুনোর হাত ধরে তাকে বাগানে নিয়ে গেল, যেখানে দুজনে নিজেদের জীবনের গল্প শেয়ার করতে লাগলো, হাসি, স্বপ্ন আর ভবিষ্যতের আশা নিয়ে। কুনোর অন্ধকার জগতে যেন ধীরে ধীরে রঙের ছোঁয়া লাগতে শুরু করলো। যদিও সে নিজে এখনো তা দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে। দুজনে গল্প করতে করতে কখন যে সূর্য ডুবে গেল টেরই পেল না। শেষ পর্যন্ত প্রিন্সেস মেরিকে ক্যাপিটালে ফিরে যাওয়ার জন্য ক্যারেজে উঠতে হলো। বিদায়ের সময় কুনোর মুখে ছিল শান্ত হাসি আর মনে নতুন এক দৃঢ়তা। পরের দিন কুনো ফ্লোরাকে বলল, আমি একজন পারফেক্ট জেন্টেলম্যান হতে চাই, যেন সে মেরির জন্য আরো ভালো সঙ্গী হতে পারে। ফ্লোরা তার চিন্তাধারায় ভীষণ মুগ্ধ হন, আর তিনি তাকে অভিজাতদের শিষ্টাচার, ভদ্রতা, কথাবার্তার নিয়ম, টেবিল ম্যানার সব শেখাতে শুরু করেন। কুনো মন দিয়ে সব শুনতে থাকে। লেসনের পরে জেন তার ম্যাজিক ক্লাসের জন্য আসে, আর কুনোর বদলে যাওয়া আচরণ দেখে তিনি অবাক হয়ে যান। কুনো খুব ভদ্রভাবে তাকে অভিবাদন জানায় এবং আগের সব শিক্ষার জন্য ধন্যবাদ জানায়। এখন জেন ঠিক করে এবার তাকে বেসিক থেকে এগিয়ে নিতে হবে, আর বোঝাতে লাগলেন, এবার আমরা কমপ্লেক্স পেলে যাব, যেখানে শুধু পানি তৈরি করলেই হবে না, তোমাকে তার ঘনত্ব, তাপমাত্রা, রং, স্বাদ সবকিছুর কথা ভাবতে হবে। একই উপাদান কিন্তু লাখো ভাবে ব্যবহার করা যায়। সে তার সামনে দুটো পানির বল তৈরি করে, এগুলোকে স্পর্শ করতে বলে। কুনো আগে থেকেই স্পর্শ করে জিনিস বোঝাতে দক্ষ ছিল। সে দুটোই ছুঁয়ে সঙ্গে সঙ্গে বুঝে ফেলে, একটি গরম আর একটি ঠান্ডা। জেন বলে, এই সূক্ষ্ম পার্থক্যই আসল শক্তি। কুনো ধারণাটা খুব দ্রুত বুঝে যায়, আর সে একটি জলপ্রপাত বানিয়ে সামনে রাখা কাপে ফেলে। সে আইকোকে বলে, এটা চেখে দেখো। আইকো একটু বিভ্রান্ত হলেও পান করল। চুমুক দিতেই সে হতবাক আর বলতে থাকে, এটা তো ঠিক অ্যাপল জুসের মতো। জেন তো এটা শুনে স্তব্ধ। সে ভাবতে থাকে, এটা তাকে শেখাতে আমাকে পুরো রাত জেগে থাকতে হয়েছে, আর কুনো মুহূর্তেই এটা মাস্টার করে ফেলল। সেই রাতে কুনো বিছানায় বসেছিল, হাতে একটি সবুজ আর একটি লাল আপেল, আর সে ভাবছিল স্বাদ আর গন্ধ সে বুঝতে পারে, কিন্তু এগুলোর রং আসলে কি? রং না বুঝলে তার ম্যাজিক কখনো পূর্ণতা পাবে না, আর নিজের ম্যাজিক্যাল আইক বানানোর প্রশ্নই ওঠে না। পরদিন সকালের নাশতায় তার ভেতরে যেন কিছু বদলে গেল। সে আইকোকে বলে, আজ আমি দুধ ছাড়া মিল্ক চাই, যেটা শুনতে অদ্ভুত লাগে, কিন্তু আইকো তার নিয়ে মশকরা করেন। এই জন্য সে শুধু পানি নিয়ে আসে। তখন কুনো বাতাসে এক জলপ্রপাত বানিয়ে তার দিকে পাঠায়, আর হঠাৎ কুনোর মাথায় এলো, সে তো সারা জীবন জিনিসগুলো স্পর্শ করে অনুভব করেছে, তাহলে কি রঙও কোনো এক ধরনের অনুভূতি? সে একটি সবুজ আপেল তুলে জিজ্ঞেস করে, এটা কি লাল? আইকো অবাক হয়ে বলে, না, এটা সবুজ। তারপর সে লাল আপেলটা তুলে বলে, তাহলে কি এটা লাল? আইকো বলে, হ্যাঁ, এটা লাল। তখন কুনো তাকে সারপ্রাইজ করে দিয়ে বলে, ওই ঝুড়িতে 3টে লাল আর 2টো সবুজ আপেল আছে। আইকো হতভম্ব হয়ে যায়,
কিন্তু কুনো ব্যাখ্যা করে সে জিনিসগুলো স্পর্শ করে বুঝতে পারছে। প্রত্যেকটি রং তার আঙুলে আলাদা অনুভূতি দেয়। এটা ছিল এক বিশাল ইমপ্রুভমেন্ট। আর আইকো দৌড়ে গিয়ে তার বাবাকে এই খবর দেয়। কুনোর বাবা জিজ্ঞেস করলেন, তাহলে কি সে বইও পড়তে পারবে? আইকো বলে সে কাগজে অক্ষর ট্রেস করে, মানে স্পর্শ করে পড়তে পারে। পরদিন কুনো আবার অনুশীলন শুরু করে, আর সে একটি বিশাল লাল ওয়াটার বল তৈরি করে। সে বলে, বল যত বড় হবে রং তত স্পষ্টভাবে অনুভব করতে পারবো। ঠিক তখনই তার মা জোরে ডাক দিলেন, যার কারণে তার মনোযোগ ভেঙে যায়, আর বিশাল লাল বল হঠাৎ ভেঙে তাদের ওপর ঝরে পড়ে। লাল তরলে কুনোকে ভিজে দেখে তার মা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলেন। এটা ভেবে নিলেন হয়তো এটা রক্ত। এটা দেখে কুনো নিজেও বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু আইকো তাকে বলে, রক্তের রঙও লাল হয়, এই জন্য ম্যাডাম মানে তোমার মা ভয় পেয়েছেন। এদিকে দূরে দাঁড়িয়ে জেন পুরো দৃশ্য দেখছিল, আর তার মনে হচ্ছিল কুনো যে অলৌকিক জিনিস করছে তা সে আগে কখনো দেখেনি। এই ছেলে কি একদিন বিশ্বের সবচেয়ে মূল্যবান উপাধি অর্জন করতে পারবে, আর সত্যিকারের একজন উইজার্ড হতে পারবে? কিছুদিন পর কুনো হাইড্রোম্যান্সি শেখা শুরু করে। সে নিজের ক্ষমতার সীমা বাড়ানোর চেষ্টা করে, যেন জানতে পারে সে আর কোন কোন বিষয়ে দক্ষ। কিন্তু আইকো কিছুই বুঝতে পারছিল না এই হাইড্রোম্যান্সি আসলে কোন ক্ষেত্রের মূল। তখন কুনো তাকে সহজ ভাষায় বোঝায়, হাইড্রোম্যান্সি মানে পানির মাধ্যমে ভবিষ্যৎ দেখা অথবা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করা। আইকো তখন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, হাইড্রোম্যান্সি দিয়ে কি আমার ভবিষ্যতের জামাইটাকে খুঁজে দিতে পারবে? কুনো হেসে বলে, তুমি চিন্তা করো না, তুমি খুব সুন্দরী। তোমার যৌবনের সময় অসংখ্য যুবক তোমাকে বিয়ে করতে চাইবে। আর যদি আমি নোবেল পরিবারে জন্ম না নিতাম, আর যদি আমার বিয়ে আগেই প্রিন্সেসের সঙ্গে ঠিক না থাকতো, তাহলে আমিই নিজে তোমাকে বিয়ে করতাম। এটা শুনে দুজনেই হেসে ওঠে, কারণ আইকো তাকে মনে করিয়ে দেয়, আমি কিন্তু তোমার চেয়ে পুরো 10 বছর বড়। তবে কুনোর একটাই উত্তর, বয়স তো শুধু একটা সংখ্যা। ঠিক তখনই ফ্লোরা এসে হাজির হয় তার পরীক্ষার জন্য। সে নানা প্রশ্ন করল, নৈতিকতা, রাজনীতি, সামাজিক আচরণ নিয়ে। কুনো সব প্রশ্ন এমনভাবে উত্তর দিল যে তা পুরোপুরি পলিটিক্যালি কারেক্ট। কোথাও এমন কিছু নেই যাতে সে বিতর্কে জড়িয়ে পড়তে পারে। সে মনে মনে ভাবে, ফ্লোরা তাকে ভদ্রতা আর সামাজিক দক্ষতার প্রায় সবকিছুই শিখিয়ে দিয়েছেন। তবে কোথাও কি তিনি তাকে রিজার্ভ করা অর্থাৎ মেয়েদের ইমপ্রেস করার কৌশল একটু বেশি শিখিয়ে ফেললেন না? কারণ এখন সে প্রায় সব মেয়ের সঙ্গেই মজা করে ফ্লার্ট করার চেষ্টা করে বসে। তখন কুনো তাকে চা অফার করে, আর তাকেও মজা করে ইমপ্রেস করার চেষ্টা করে। তখন ফ্লোরা একটু চিন্তিত হয়ে ভাবল, ছেলেটা যেন কোনো মিটু ধরনের ঝামেলায় না জড়িয়ে পড়ে। তবে সে এটাও বুঝল, আগের গম্ভীর, অহংকারী আর বিষণ্ণ কুনোর চেয়ে এই হাসি খুশি কুনো অনেক ভালো। সেই রাতেই আইকো কুনোকে জানায়, তোমাকে প্রস্তুত হতে হবে, কারণ তোমার বাবা তোমাকে ম্যানশনে ডেকেছেন। কুনো সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যায়, আর দুজন ঠান্ডা রাতে বেরিয়ে পড়ে। আইকোর হাতে একটা টর্চ আছে, আর সে ঠান্ডা নিয়ে অভিযোগ করছে। কুনো ঠিক করে সে কিছু একটা করবে, আর সে ম্যাজিক দিয়ে দুটো বড় পানির গোলক তৈরি করে। কিন্তু আশ্চর্য, ওগুলো ছিল গরম আর নরম, যেন গরম পানির ব্যাগ। আইকো অবাক হয়ে একটা মুখে চেপে ধরে বলে, এমন পানির ব্যাগে ঘুমোতে পারলে বেশ হতো। কুনো হেসে বলে, এটা তো শুধু প্রোটোটাইপ, আর ভবিষ্যতে এমন অনেক প্রোডাক্ট বানাবো। তারপর সে একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, গত কদিনে আমি কোনো ভুল করেছি, আর বাবা কি আমার উপরে রেগে ডেকেছেন? এরপরে তার মনে পড়ে গেল সেই লাল পানির গোলকের ঘটনা, যখন তার মা ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আইকো বলে, তুমি তো সবকিছু নিখুঁতভাবে করছো, তাহলে তোমার বাবার রাগের কোনো কারণ নেই। অল্পক্ষণ পর তারা ম্যানশনে পৌঁছায়। ভেতরে ঢুকতেই বাটলার আর কুনোর বলো ভাই তাদের স্বাগত জানায়। কুনো তার ভাইকে দেখে খুশিতে ভরে ওঠে, কারণ তাদের দেখা সাক্ষাৎ খুব একটা হয় না। তখন তার ভাই বলে, আমাদের কাছে সময় খুব কম, কারণ বাবা মা সুলারে অপেক্ষা করছেন। রাস্তায় হাঁটার সময় কুনোর ভাই তাকে জিজ্ঞেস করে, তোমাকে গাইড করার জন্য কি আমার হাত ধরবো? কুনো মাথা নেড়ে বলে, না, এখন আমি আশেপাশের পরিবেশ অনেক ভালোভাবে অনুভব করতে পারি, আর এখন আমি একা হাঁটতে পারবো। তার ভাই পুরনো দিনের কথা ভাবে, যখন কুনো সবসময় গুটিয়ে থাকতো, আর তাকে সবসময় হাত ধরে পথ দেখাতে হতো। এত অল্প সময়ে এই পরিবর্তন দেখে সে সত্যি অবাক হলো এবং মনে মনে তার জন্য দোয়া করে। এরপরে তারা সেখানে পৌঁছে দরজায় কড়া নেগে ভেতরে ঢুকল। তার বাবা তাকে বললেন, মিস ফ্লোরার মতে তোমাকে একজন নোবেল সন্তানের মতো যা শেখানো উচিত ছিল সব শেখানো হয়েছে, কিন্তু উচ্চশিক্ষার জন্য তোমাকে একটি আনুষ্ঠানিক স্কুলে যেতে হবে। কুনো শান্ত গলায় বলে, আমি স্কুলে যেতে চাই না। আমার অন্ধত্বের কারণে সহপাঠী বা শিক্ষকদের জন্য ঝামেলা সৃষ্টি করতে চাই না, আর আমার কাছে নিজের পরিকল্পনা আছে, আর আমি ঠিক করে ফেলেছি আমাকে কোন পথে যেতে হবে, আর এর ভেতরে স্কুল কোথাও আসে না। তার বাবা এটা শুনে হেসে ফেললেন। আমি যদি আমার বাবাকে এমন কথা বলতাম, তাহলে উনি আমাকে ছাড়তেন না। তার বাবা তখন বলেন, আমারও মনে হয় সাধারণ শিক্ষা সবার জন্য নয়, কিন্তু নোবেল পরিবারের সন্তানের জন্য স্কুলে যাওয়া আইনগতভাবে বাধ্যতামূলক। এই জন্য রাজাকে অনুরোধ করে তোমার জন্য বিশেষ ছাড় নিতে হয়েছে। কুনো তখন বলে, আমি তো এখন থেকেই নেপোটিজমের গন্ধ পাচ্ছি। তার বাবা কড়া গলায় বললেন, যা পাচ্ছ তা গ্রহণ করতে শেখো, বেশি কথা বলো না। এরপর কুনো তার আসল প্রশ্ন তুলে বলে, আমার পকেট মানি বাড়ানো যায় না, কারণ আমি অনেক পরিশ্রম করছি। কিন্তু একজন খাঁটি পুঁজিবাদী বাবার মতো তিনি সরাসরি না করে দিলেন, আর যদি আবার বাগানের সেই লাল পানির কাণ্ডের মতো কিছু করো, তাহলে তোমার 6 মাস পকেট মানি বন্ধ। তখন তার মা মাঝখানে এসে পড়েন, যেন এই বিষয়টা আলোচনা বদলাতে পারেন।
তার বাবার হঠাৎ মনে পড়ে এখানে তিনি কুনোকে ডেকেছিলেন কেন। তুমি স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু প্রিন্সেস মেরির সঙ্গে তোমার ভবিষ্যতের কথাও ভাবতে হবে। নোবেল পরিবারের স্কুলে যাওয়া মর্যাদার বড় একটা অংশ, আর মানুষ হয়তো মেরিকে নিয়ে হাসাহাসি করবে। তার হবু স্বামী ঠিকমতো স্কুলেও যায়নি। আশ্চর্যের বিষয় হলো কোনো বিষয়টা বুঝতে পারে। স্কুলে যাওয়া আমার কাছে খুব বড় কিছু নয়, কিন্তু আমার কারণে যদি প্রিন্সেসকে কারোর কথা শুনতে হয় সেটা আমি চাই না। তার বাবা মুচকি হেসে বললেন, চিন্তা করো না, কিছু ব্যবস্থা করা হয়েছে। তোমাকে পুরো বছর যেতে হবে না, শুধু 5 বার ফাইনাল পরীক্ষাগুলো দিলেই হবে, আর পাশ করলেই তুমি গ্র্যাজুয়েট হয়ে যাবে। কুনোর কাছে বিষয়টা সুবিধাজনক মনে হলো, আর সে দ্রুত রাজি হয়ে যায়। তার বড় ভাই তাকে আশ্বস্ত করে বলে, তুমি একা থাকবে না, প্রিন্সেস মেরিও তোমার সাথে একই পরীক্ষায় অংশ নেবে, তোমরা একসঙ্গে গ্র্যাজুয়েট হবে। তার মা এতটাই এক্সাইটেড হয়ে উঠলেন যে তার ছেলে স্কুলে যাবে, তখন তিনি সঙ্গে সঙ্গে আইকোকে ডাকলেন, কারণ এখন কুনোর জন্য টুনিক, কোট, পোশাক সব কিছুর মাপ নিতে হবে। রওনা হওয়ার আগে কুনোর বাবা ইগজিওকে আবার ডেকে বললেন, যখন কুনো স্কুলে থাকবে কিছু নোবেল পরিবার তোমাকে আর মেরিকে ঘিরে ধরতে পারে, আর ওদের সামলানোর দায়িত্ব তোমার। ইগজিও মানে কুনোর বড় ভাই দৃঢ় কণ্ঠে বলল, আমি কথা দিলাম সব সময় তাদের পাশে থাকবো, আর আমার ছোট ভাইকে কেউ আঘাত করতে পারবে না। কিছুদিন পর প্রিন্সেস মেরি যখন কুনোর সাথে আবার দেখা করতে আসে, খবরটা শুনে সে খুব খুশি হলো। তুমি আমার সঙ্গে স্কুলে যাবে? দারুণ, আমি নিজে তোমাকে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবো। কুনো মজা করে বলে, তোমার ভক্তরা হয়তো এটা ভালোভাবে নেবে না যে আমি তোমাকে ভালোবাসি, আর তারা ঈর্ষাও করতে পারে। মেরি হেসে বলে, চিন্তা করো না, এমন কিছুই হবে না। তখন কুনো মেরিকে জিজ্ঞেস করে, তুমি স্কুলে জনপ্রিয় না? সে বলে, আমি তো প্রিন্সেস, আমি যথেষ্ট জনপ্রিয়, আর অন্তত 5 জন ছেলে আছে যারা আমাকে প্রপোজ করার জন্য মরিয়া। কুনো মনে মনে ভাবল এটা ভবিষ্যতে গিয়ে ঝামেলা হতে পারে, এই জন্য সে আত্মরক্ষার জন্য আলাদা একটা ম্যাজিক স্টাফ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে রওনা হওয়ার দিন চলে আসে। ইগজিওর সাথে তৈরি হয় কুনো। নতুন কেপ আর ছাড়ি হাতে কুনোকে অসাধারণ লাগছিল, আর সবার নজর এখন তার উপর। ক্যারেজে ওঠার আগে সে একটু স্টাইল দেখায়, তারপর তার ওয়াটার ম্যাজিক ব্যবহার করে গাড়ির চাকার নিচে পানির পাতলা স্তর তৈরি করলো, যেন রাস্তা মসৃণ হয় আর ঝাঁকুনি কম লাগে। ইগজিও তার আইডিয়াতে খুব মুগ্ধ হয়। কুনো মনে মনে খুশি, অবশেষে তার ম্যাজিক বাস্তব জীবনে কাজে লাগছে। তার বড় ভাই হঠাৎ পুরনো দিনের কথা মনে করে, যখন কুনো ছিল চুপচাপ ভীতু এক বাচ্চা, আর একবার যখন ইগজিওর মনোযোগ সরে গিয়েছিল তখন সে পড়ে গিয়ে ছোট মেয়ের মতো কেঁদে ফেলে। কুনো তখন বলে, সেগুলো তো পুরনো দিনের কথা, এখন আমি এতটা শক্তিশালী হয়েছি যেন পুরো মানব জাতিকেই ছাড়িয়ে যেতে পারি। এই চিন্তা তার বড় ভাইকে একটু ভয় পাইয়ে দেয়, কারণ কুনোর কথাবার্তায় কখনো কখনো নায়কের চেয়ে দানবের ছায়া বেশি লাগে। কিন্তু সে সেই ভাবনাগুলো ঝেড়ে ফেলে। কুনো দেখে যে মেরি তার জন্য বাইরে অপেক্ষা করছে। স্কুলের গেটে পৌঁছতেই কুনো অনুভব করলো হাজারো কণ্ঠস্বর আর শত শত ছাত্রছাত্রীর উপস্থিতি। সে ভাবতে থাকে, পুরনো কুনো হলে হয়তো ভয় পেয়ে পিছিয়ে যেত, কিন্তু এখন তার ম্যাজিক তাকে আত্মবিশ্বাসী করেছে। সে মেরির হাত ধরে ভেতরে ঢোকে। মেয়েরা তো ফিসফিস করে বলতে লাগলো, নতুন ছেলেটা তো একদম গল্পের প্রিন্সের মতো। এমনকি প্রফেসর যিনি তাকে ঘুরিয়ে দেখাতে এসেছেন তিনিও অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি শুনেছেন কুনো খুব অহংকারী, কিন্তু বাস্তবে দেখলেন সম্পূর্ণ ভিন্ন এক তরুণ। তিনি নিজের পরিচয় দেন প্রফেসর কাস্ট। কুনো ভদ্রভাবে ওকে ধন্যবাদ জানালো, আর তার ভাই আর মেরিকে লাঞ্চে দেখা করার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিল। যখন প্রফেসর তাকে স্কুল ঘুরিয়ে দেখাচ্ছিলেন, কুনোরও ধারণা ছিল না যে সে এখন থেকেই অনেকগুলো শত্রু বানিয়ে ফেলেছে। যারা এতদিন স্কুলের রাজা ছিল তারা তাকে সহজে মেনে নেবে না। প্রফেসর কাস্ট তাকে একটি আলাদা কক্ষে নিয়ে গিয়ে বললেন, গ্র্যাজুয়েশনের জন্য তোমাকে 5টি পরীক্ষা দিতে হবে। সাধারণত পরীক্ষাগুলোর মধ্যে বিরতি থাকে, কিন্তু রাজা আর তোমার পিতার নির্দেশে সব একসঙ্গে নেওয়া হবে। কোনো গম্ভীর মুখে বলল, এটা তো স্পষ্ট নেপোটিজম, আর আমি এটা একদম সাপোর্ট করি না। কাস্ট বিব্রত হয়ে বললেন, আমি কোনো রাজনৈতিক বিতর্কে যেতে চাই না, অনুগ্রহ করে এখানে অ্যাক্টিভিজম থেকে দূরে থেকো। তিনি কুনোর আছে প্রশ্নপত্র তুলে দিলেন আর 2 ঘন্টার সময় দিলেন। পরীক্ষা শেষ হতেই কুনো মেরির সাথে দেখা করে, আর দুজনে একসঙ্গে ডাইনিং হলে খাবার খাওয়ার জন্য বের হয়। কিন্তু ভেতরে পৌঁছানোর আগেই তাদের পথ আটকায় প্রিন্স লায়েল, যে মেরির বড় ভাই। সে এটা সহ্য করতে পারছে না যে স্কুলে তার চেয়ে আর কেউ বেশি জনপ্রিয় হচ্ছে। কুনো বুঝতে পারে মেরি তার ভাইকে দেখে ভয়ে একটু সংকুচিত হয়ে গেছে, কিন্তু কুনো তখনও পুরোপুরি বুঝতে পারেনি সে আসলে কার সামনে দাঁড়িয়ে আছে। তখন লায়েল মেরিকে নিয়ে কটূক্তি করতে শুরু করে। কুনোর মাথা তখন গরম হয়ে ওঠে, সে প্রায় তার ওপর ফেটে পড়ার যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইগজিও মানে তার বড় ভাই মাঝখানে এসে স্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু লায়েল আর তার সঙ্গীরা ঝগড়া থামানোর মুডে ছিল না, আর তারা ঝগড়া বাড়াতে থাকে। তখন কুনো সিদ্ধান্ত নেয় এবার তাকে নিজেকেই কিছু করতে হবে। সে চুপি সাথে ম্যাজিক ব্যবহার করে আশেপাশের সব জলকণা একত্র করে আর সেগুলো লায়েলের প্যান্টের ওপর ফেলে দেয়। তারপর নিষ্পাপ মুখে বলল, মনে হচ্ছে প্রিন্স নিজের প্যান্টেই শুশু করে ফেলেছে। চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। লায়েল রাগে কাঁপছে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারছে না। সে দ্রুত কাপড় বদলাতে চলে যায়। ইগজিও কুনোকে ফিসফিস করে বলে, নিজেকে একটু সামলে রাখো, কেউ যেন না জানে এটা তুমি করেছো, না হলে বড় ঝামেলা হবে। ইগজিও তো এদিকে দুশ্চিন্তায় মরে যাচ্ছে যে কুনো কার সাথে ঝামেলা করেছে, কিন্তু কুনোর তাতে বিশেষ ভ্রুক্ষেপ
নেই। সে নিশ্চিন্তে নিজের খাবার খাচ্ছিল যখন ইগজিও মনে মনে শুধু চাইছে বাকি পরীক্ষাগুলো যেন আর কোনো নাটক ছাড়াই শেষ হয়। অন্যদিকে লায়েলের রাগে মাথায় রক্ত উঠে যায়। সে করিডোরে ভয়ঙ্করভাবে হাঁটছে আর সব ছাত্ররা তাকে দেখে সরে যাচ্ছে। এমনকি সে শিক্ষককেও রেহাই দিচ্ছে না। যখন এক শিক্ষক তাকে একটু শান্ত থাকতে বলে, সে তাকে রূঢ়ভাবে বলে উঠল, কিচেনে ফিরে যাও। এদিকে ডাইনিং হলে কুনো ইগজিও আর মেরিকে জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের আসলে সমস্যাটা কি, আর সে তার হিংসা লুকোচ্ছে না কেন? মেরি তখন শান্তভাবে বোঝায় সে হয়তো আমার সামাজিক মর্যাদা নিয়ে ভয় পাচ্ছে, কারণ লায়েল 6 প্রিন্স আর আমি 9 প্রিন্সেস। পদমর্যাদার দিক থেকে সে নিচে, কিন্তু তার বিয়ে এমন একজনের সঙ্গে হয়েছে যার কপালে হিরো চিহ্ন আছে। এই জন্য তার সামাজিক অবস্থান দ্রুত বাড়ছে, আর এই বিষয়টা লায়েল সহ্য করতে পারছে না। মেরি তখন হেসে বলল, তোমার হিরো চিহ্ন না থাকলেও আমি তোমাকে বিয়ে করে খুশি থাকতাম। কোনো একটু নাটকীয় ভঙ্গিতে বলল, আমিও তোমার লাইফ পার্টনার হয়ে অনেক খুশি, আর পরের বার তোমার বাবার সঙ্গে দেখা হলে কৃতজ্ঞতা জানাতে তার সামনে হাঁটু গেড়ে বসে যাব, যদিও অন্য কারো সামনে আমি কখনো নত হই না। এরপরে সে আবার বলে, হয়তো প্রিন্স লায়েলের কাছে আমার দুষ্টুমির জন্য ক্ষমা চাওয়া উচিত, কিন্তু মেরি আর ইগজিও দুজনেই একসঙ্গে পরিষ্কার না করে দেয়। তারা দুজন বলে, ওর কাছে ক্ষমা চাওয়া মানে এমন কাউকে ডেট করা যে এখনো নিজের এক্সের সঙ্গে ঘোরে, তার থেকেও খারাপ আইডিয়া। কিছুক্ষণ পর কুনোর ফাইনাল ম্যাজিক পরীক্ষা শুরু হবে। তার আগে সে জেনের সঙ্গে প্র্যাকটিস করছিল। প্রতিদিনের মতো সে পানির একটা গোলক তৈরি করে। জেন তখন বলে, আজ এর অনুভূতি বদলাও। কুনোর সঙ্গে সঙ্গে তার শক্তি প্রয়োগ করে গোলকটিকে বরফে পরিণত করে, আর যখন জেন ওটা হাতে নেয় তখন সে বলে, এটা ছুঁতে একদম আপেলের মতো লাগছে। এখন এটা কিভাবে সম্ভব তা কেউ জানে না, কিন্তু জেনের অনুভূতি ভুল হয় না। সে কুনোকে বলে, বিভিন্ন জিনিস ছুঁয়ে তাদের অনুভূতি বোঝো, তারপর ম্যাজিকের মাধ্যমে সেগুলো পুনর্নির্মাণ করো। এখন এই সুযোগের ফায়দা নিয়ে কুনো জেনকে টাচ না করে স্কুলে পৌঁছে একটা ঘোড়াকে আদর করতে শুরু করে, তার চামড়ার স্পর্শ মনে রাখার জন্য। ইগজিওর ভাইয়ের এই আচরণ দেখে অবাক হলেও কিছু বলে না। ঠিক তখনই মেরি দৌড়ে এসে তাদের স্বাগত জানায়, আর কুনো একটু নাটকীয় ভঙ্গিতে বলে, আজ হয়তো স্কুলে আমাদের একসঙ্গে শেষ দিন, আর আমার মনে হচ্ছে যেন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। এটা শুনে মেরি হেসে ফেলে। এরপরে তারা ভেতরে ঢোকে। সেখানে প্রফেসর কাস্ট জানালেন, আজ তোমার পরীক্ষা অন্য সব ছাত্রদের সঙ্গে হবে। কুনো এটা শুনে একটু অবাক হলেও এক্সাইটেড, কারণ প্রথমবারের মতো সে সত্যিকারের স্কুল জীবনের স্বাদ পেতে চলেছে। সে কাস্টের দিকে ফিরে বলে, আমাদের বিশেষ রুমে একসঙ্গে কাটানো সময়টা খুব মিস করব। কাস্ট নির্লিপ্তভাবে বললেন, আমি শুধু তোমার দিকে নজর রাখব, আর তোমার পরীক্ষার জন্য শুভকামনা। ইগজিও লক্ষ্য করে কুনো আর কাস্ট বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে, আর কুনো মজা করে বলে, হ্যাঁ, পরীক্ষার সময় আমরা অনেক কথা বলেছি। কাস্ট আসলে শিক্ষিকা হওয়ার পরীক্ষা দিয়েছিলেন এক ছেলের প্রেমে পড়ে, কিন্তু সেই ছেলে ফেল করে বেকার হয়ে গেছে, আর কাস্ট পাশ করে শিক্ষক হয়েছেন। আর এখন কাস্ট নিজেই বুঝতে পারছেন না তিনি তার জীবনে ঠিক কি করছেন। ইগজিও আর মেরি দুজনেই চিন্তিত হয়ে পড়ে, একজন শিক্ষিকা হয়ে কিভাবে ছাত্রের সঙ্গে এত ব্যক্তিগত কথা বলেন। তখন কিছু স্টুডেন্ট তাদের মাঝখানে থামিয়ে দেয়, কারণ তারা কুনোকে নিয়ে আগ্রহী। কাস্ট তাকে তার পরিচয় দিতে বলে, তখন কুনো বলে, আমি মেরির হাজবেন্ড আর ইগজিওর ছোট্ট ভাই। সবাই কোনো কারণ ছাড়াই ইমপ্রেস হয়ে যায়। কুনো তখন বলে, আমি এটা দেখে খুশি যে আমার হব স্ত্রী আর ভাইয়ের অনেক বন্ধু আছে, কারণ এখনো পর্যন্ত কেউ তাদের কাছে আসেনি। এই জন্য আমি ভেবেছিলাম তাদের দুজনের কোনো বন্ধু নেই। ইগজিও তখন বলে, এত অপমান করিস না আমাদের। আর মেরি বলে, আমি নিজে আমার বন্ধুদের দূরে থাকতে বলেছিলাম, যেন তোমাদের সাথে ভালো সময় কাটাতে পারি। কুনো তখন ক্ষমা চেয়ে বলে, দুঃখিত মেরি জান, আমি তোমার ফিলিংস বুঝতে পারিনি। তারপর সে বলে, আমি খুশি যে তোমাদের বন্ধু আছে, আর আমি ডিরেক্ট জিজ্ঞেস করতে চাইনি যে তোমাদের কোনো বন্ধু নেই, কারণ সেটা অভদ্রতা হতো, আর আমার মা আমাকে অভদ্রতা শেখাননি। সে তো বলতেই যাচ্ছিল, কোনো সমস্যা নেই যে তোমাদের কোনো বন্ধু নেই। বাকি সবাই তার নাটক দেখে বিশ্বাস করে না, কিন্তু মেরি জানে যে কুনোর বন্ধু না থাকাতে কোনো কিছু যায় আসে না। খুব তাড়াতাড়ি এক্সামের সময় চলে আসে। মেরি কুনোকে বলে, কবুতরের সাথে খেলা বন্ধ করো আর তোমার সিটে বসে পড়ো। মেরি তাকে তার সিটে নিয়েই যাচ্ছিল, কিন্তু হঠাৎ লায়েল সেখানে হাজির হয়ে যায় আর দুজনকে ধাক্কা দিয়ে সাইড করে দেয়। সে মেরির ওপর একদম রাগে ফেটে পড়ে, কারণ সেদিনের প্যান্টের ঘটনা প্যালেস পর্যন্ত চলে গেছে, আর এখন দাসদাসীরাও তাকে নিয়ে মজা করে। লায়েল ভাবে এখানকার সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, কারণ কেউ তার মুখের সামনে বলার সাহস পায় না। সে রাগে তার হাত মুঠো করে নেয়, কিন্তু তখন কুনো তার হাত ধরে ফেলে। সে লায়েলকে বলে, ওই দিন তোমার সাথে ভালোভাবে পরিচয় হয়নি, কিন্তু আমি আমার হব সুমনদের সাথে ভালো বন্ডিং করতে চাই। ক্লাসের সবাই এটা দেখে হা করে তাকিয়ে থাকে, কারণ লায়েলের চামচা ছাড়া আর কারো সাহস নেই তার কাছে যাওয়ার। এদিকে লায়েলের জন্য এটা প্রথমবার ছিল যখন কেউ তাকে এইভাবে গ্রিট করে, আর সে বুঝতে পারে না কিভাবে রিয়্যাক্ট করবে। কুনো জোরে জোরে তার হাত ধরে ঝাঁকাতে থাকে, আর লায়েল বেচারা তো নিজের হাত ছাড়াতে পারছিল না। তখন সে বলে ফেলে, আমি তোমাকে আমার হাত ধরার আর আমার সাথে কথা বলার অনুমতি দেইনি। কিন্তু ভাই, কুনো তো কুনোই, সে তার কথা একদম পাত্তা দেয় না। আর সে বলে, তোমার হাত তো একদম পুরুষত্বের মতো, আর সে চায় এই হাত যেন তার গলার কাছে থাকে। এটা শুনতে লায়েলের মুড চেঞ্জ হয়ে যায়, আর তখন সে মেরির দিকে তাকিয়ে বলে, তোমার হবে জামাইয়ের আসলে সমস্যা কি? জবাব দেওয়ার বদলে মেরি জোরে জোরে হাসতে থাকে, কারণ সে কখনো কল্পনা করেনি লায়েল এতটা ব্লাশ করতে পারে।
লায়েল তখন আরও বেশি লজ্জা পায় যখন পুরো ক্লাস তাকে নিয়ে হাসাহাসি করে। তখন সে রাগে কুনোকে তার হাত ছাড়তে আদেশ করে। কুনো অবশেষে তার হাত ছেড়ে দেয় আর বিষয়টা পুরোপুরি শান্ত হয়ে যায়। এরপর ক্লাস এক্সাম শুরু করে আর যখন পেপার চেক হয়ে যায় তখন তিনি ঘোষণা করেন সবাই পাশ করেছো। এটা শুনে সবাই খুব খুশি হয় আর কুনো সেলিব্রেট করে যে সে তার ভাই আর বউয়ের সাথে গ্র্যাজুয়েট হয়ে গেছে। সেই সন্ধ্যায় সে বাড়ির উদ্দেশ্যে বের হয় আর সবাইকে গুড বাই বলে। এই বিদায় সবাই দুঃখী হয়ে যায়, এমনকি লায়েলেরও কিছুটা মন খারাপ হয়। কিন্তু কুনোর সাথে দেখা হওয়ার পর তার ভিতরে কিছু চেঞ্জ হয়েছে। পরের দিন জেনের সাথে তার ম্যাজিক লেসন আবার শুরু হয় আর জেন তাকে ছোট একটা তুফান বানাতে বলে। কুনো সেটা তৈরি করে আর জেনের বলাতে সেটাকে 10টা ওয়াটার বলে কনভার্ট করে, তাদের আলাদা আলাদা রং দেয় আর এমনকি তাদের স্ট্রাকচার পর্যন্ত বদলে ফেলে। জেন এতে সন্তুষ্ট হয়, কিন্তু কুনোর কাছে এখনো দেখানোর মতো অনেক কিছু আছে। সে তখন বলে আমি নতুন কিছু শিখেছি। এরপর একটা ওয়াটার বলকে সাদা কবুতরে রূপান্তরিত করে, যেটা একদম আসল কবুতরের মতো উড়তে থাকে। এটা দেখে জেন হাঁটু গেড়ে বসে পড়ে। সে বুঝতে পারে কুনো এখন তার থেকেও অনেক ভালো অফিসিয়াল জাদুকর হয়ে গেছে আর এখন তাকে শেখানোর মতো কিচ্ছু নেই। এর মানে তার চাকরির দিন শেষ হতে চলেছে। এরপর চা খাওয়ার সময় জেন কুনোকে এসব সত্যি বলার সিদ্ধান্ত নেয় আর তাকে মেন্টালি তৈরি থাকতে বলে, কারণ তার কাছে একটা শকিং নিউজ আছে। কুনো তখন আইকোকে সেখান থেকে চলে যেতে বলে আর জেনকে মজা করে জিজ্ঞেস করে আপনি কি কোনো গড যিনি অন্য দুনিয়া থেকে আমাকে শেখানোর জন্য এসেছেন আর এখন আবার ফিরে যেতে হবে? জেনের কাছে বিষয়টা হাস্যকর লাগে, কিন্তু সে এটা ততটা সিরিয়াসলি নেয় না। তোমাকে শেখানোর দায়িত্ব আমার শেষ হয়ে এসেছে। এই কথা শুনে কুনো উঠে দাঁড়ায়। সে দৃঢ়ভাবে বলে সে জেনকে যেতে দেবে না। তার বিশ্বাস জেন যে ছোট ছোট ট্রিক্স বের করত শুধু তাকে ব্যস্ত রাখার জন্য কিংবা নিজের চাকরি টিকিয়ে রাখার জন্য, সেগুলোর কারণেই সে ম্যাজিককে সাধারণ ক্লাসিক শিক্ষার চেয়ে অনেক গভীরভাবে বুঝতে পেরেছে। সবচেয়ে বড় কথা, জেনই তাকে অনুপ্রাণিত করেছিল ম্যাজিক দিয়ে নিজের চোখ তৈরি করার স্বপ্ন দেখতে। কুনো প্রায় কাকুতি মিলতি করে তাকে শিক্ষক হিসেবে রেখে দেওয়ার জন্য, এমনকি তার বেতন বাড়িয়ে দেওয়ার প্রস্তাবও দেয়। কিন্তু জেন প্রথমবারের মতো পুরো সৎ হয়ে বলে এতদিন সে প্রয়োজনের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছে আর সত্যি বলতে তার শেখানোর মতো নতুন কিচ্ছু নেই। সে কুনোকে পরামর্শ দেয় এখন তার উচিত আরো বড় কোনো শিক্ষকের কাছে যাওয়া, কিন্তু কুনো রাজি হয় না। সে জেদ করে বলে জেনের অদ্ভুত আর ভুলভাল পদ্ধতির কারণেই সে এতটা উন্নতি করেছে। সে চায় জেন তাকে আগের মতোই অদ্ভুত চ্যালেঞ্জ দিয়ে ধোকা দিতে থাকুক যাতে সে আরো শিখতে পারে। এই কথা বলার সাথে সাথে চারপাশে পানির তৈরি অজস্র প্রাণী বেরিয়ে আসে। পাখি, খরগোশ, হরিণ সবাই এসে জেনকে জড়িয়ে ধরে। দৃশ্যটা এতটাই আবেগঘন যে জেন বুঝে যায় কুনোর জীবনে তার ভূমিকা সত্যিই শেষ হয়ে এসেছে। ভারী হৃদয়ে সে কুনোর বাড়ি ছেড়ে চলে যায়। তবে ছাত্রের পরিশ্রম আর নিষ্ঠা দেখে অনুপ্রাণিত হয়ে সে নিজেও আরো ভালো ম্যাজিশিয়ান হওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর আইকো কুনোকে জানায় ফ্লোরাও চাকরি ছেড়ে দিয়েছে, কারণ কারিকুলাম শেষ আর কুনো এখন পুরোপুরি গ্র্যাজুয়েট হয়েছে। বিদায় না বলেই সে চলে গেছে, কারণ কুনো বেশি আবেগপ্রবণ হয়ে পড়ত। কুনো ঠিক করে সে অন্তত ধন্যবাদ জানিয়ে একটা চিঠি লিখবে। আইকো তখন মজা করে বলে চিঠিতে জিজ্ঞেস করতে ভুলো না যে তাদের ম্যানশনে কি 6 ফুট লম্বা কোনো সুদর্শন চাকর আছে, কারণ সে নাকি এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। কুনো অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি সত্যিই বিয়ে করার জন্য চাকরি ছেড়েছো? আইকো হেসে বলে হ্যাঁ, এই বয়স পার হলে ডেটিং পুল খুব খারাপ হয়ে যায়। ডিনারের পর তার বাবা মাকে জানায় তার সব শিক্ষক চাকরি ছেড়ে দিয়েছেন আর জিন বলেছে এখন তাকে একজন এক্সট্রা অর্ডিনারি শিক্ষক দরকার। এক্সিও তখন বলে রাজকীয় সরসরাররা এখন খুব বিখ্যাত, তারও উচিত কারো একজনের কাছে শেখা। কিন্তু তার বাবা ব্যাখ্যা করেন ব্যাপারটা এত সহজ নয়, রয়্যাল সরসরারদের এভাবে ডেকে আনা যায় না। তখন কুনো তার বাবাকে খোঁচা দিয়ে বলে রাজার বেস্ট ফ্রেন্ড হওয়ার কি ফায়দা যদি তিনি এটাও না করতে পারেন। কুনোর বাবা বলেন শুধু রাজা বা অনুমোদিত ব্যক্তিরাই তাদের সাথে দেখা করতে পারেন, সাধারণ মানুষ তো দূরের কথা, তারা খুবই কম দুর্গের বাইরে বের হন। কুনো তখন তার বাবার অসহায়তা বুঝতে পারে, কিন্তু তার মাথায় আগেই একটা প্ল্যান তৈরি আছে। পরের বার বাবা যখন রাজপ্রাসাদে যাবেন আমিও সঙ্গে যাব, তারপর ইচ্ছে করে হারিয়ে যাব, তারপর কোনো নাটকীয় ঘটনায় রয়্যাল সরসারার নিজে তাকে খুঁজে বের করবেন আর তাকে নিজের শিক্ষক বানিয়ে নেবেন। তার বাবা কপালে হাত দিয়ে বলেন এটা বাস্তব জীবন, সিনেমা না, কারণ রিয়েল লাইফে এমন প্ল্যান সফল হওয়ার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু কুনো পুরো আত্মবিশ্বাসী যে সে যা চায় তা তাকে পেতেই হবে। সে তার মায়ের কাছে সাহায্য চায় আর মা স্বভাব মতো ছেলের পক্ষ নেন। শেষমেশ বাবা রাজাকে বিষয়টা বলার জন্য রাজি হয়ে যায়, যদিও তার এই প্ল্যানের সফলতার আশা খুবই কম। কিছুদিন পর অন্য এক উচ্চপদস্থ সরসারের কাছে একটা ফাইল পৌঁছায়। সে এটা দেখে অবাক হয়ে যায় যে একজন অ্যাপ্রেন্টিস সরসারার সরাসরি রয়্যাল গুরু জিওর ছাত্র হতে চায়। কিন্তু পাশে থাকা একটা মেয়েটি তাকে জানায় ছেলেটি অত্যন্ত প্রতিভাবান আর প্রিন্সেস মেরিও নাকি তার প্রেমে পাগল। মাস্টার এসব প্রেম কাহিনীতে খুব বেশি আগ্রহী নন, কিন্তু কুনোর ফাইল পড়া শুরু করতেই তার চোখে উৎসুকতা জাগে। শুধু তথ্যগুলোই যথেষ্ট ছিল তার মনোযোগ আকর্ষণ করার। অবশেষে কয়েকদিন পর রাজপ্রাসাদ থেকে কুনোর ডাক আসে যেন সে রয়্যাল সরসারারের সামনে হাজির হয়। রথে বসে কুনো তার বাবার সাথে প্রাসাদের পথে রওনা হয়। বাবা বেশ খুশি, কারণ সবকিছু তাদের পক্ষেই গেছে। কুনো মজা করে বলে রাজা আর আপনার বন্ধুত্ব নিশ্চয়ই খুব গভীর, না হলে এমন অদ্ভুত অনুরোধে রাজি হতেন না। কিন্তু তার বাবা হেসে বলেন আসল কারণ সেটা নয়, আসলে
আসলে কোর্টের প্রধান নিজেই কুনোর প্রতি গভীর আগ্রহ দেখিয়েছেন এবং তিনি নিজে তার সাথে দেখা করতে চেয়েছেন। তখন তার বাবা জিজ্ঞেস করেন, তুমি এখন কোন লেভেলের ম্যাজিক করতে পারো? কুনো এক মুহূর্ত দেরি না করে একটি স্পেল উচ্চারণ করে আর তার সামনে ছোট্ট এক ফোঁটা পানির গোলা ভেসে ওঠে। পরের মুহূর্তেই সেটি রূপ নেয় এক আদুরে কালো বিড়ালে। বিড়ালটি লাফ দিয়ে তার কোলে এসে বসে পড়ে। তার বাবা তো এটা দেখে হতবাক। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে ম্যাজিক দিয়ে এমন বাস্তব কিছু বানানো সম্ভব। তিনি হাত বাড়িয়ে বিড়ালটিকে আদর করতে লাগলেন। অবাক হয়ে বললেন, এটা তো একদম আসল বিড়ালের মতো লাগছে, পানির মতো তো মনে হচ্ছে না। কুনো গর্ব করে জানায়, আগে আমি শুধু স্বচ্ছ প্রাণী বানাতে পারতাম, কিন্তু এখন আমি রং, টেক্সচার সব নিজের ইচ্ছে মতো বদলাতে পারি। সাম্প্রতিক সময়ে আমি এই লুক পারফেক্ট করার অনুশীলন করেছি। তার বাবা মজা করে বিড়ালের সাথে খেলতে লাগলেন আর কুনো হেসে বলল, তাহলে কি আমরা বাড়ির জন্য একটা আসল বিড়াল নেব? কিন্তু একজন টিপিক্যাল কঠোর বাবার মতো তিনি সঙ্গে সঙ্গে না করে দিলেন। বললেন, বাড়ি নোংরা করবে, আবার তোমার মায়ের পায়ে লেগে পড়ে গেলে। উপরন্তু তিনি জানালেন কুনোর মা আসলে কুকুর বেশি পছন্দ করেন, এজন্য নতুন প্রাণী আনার কোনো প্রয়োজন নেই। অল্প সময়ের মধ্যেই তারা ক্যাপিটালে পৌঁছায় আর সেখানে তাদের স্বাগত জানায় রূপালী চুলের এক তরুণী। তার নাম রে। সে রাজ্যের দ্বিতীয় রাজকুমারী এবং মেরির বড় বোন। কুনো বেশ ভদ্রভাবেই তাকে অভিবাদন জানায়, তবে সঙ্গে একটু দুষ্টুমিও করতে ভোলে না। বলে, আমি সত্যিই ভাগ্যবান, আমি এমন সুন্দর বউয়ের বড় বোন পেয়েছি। তার বাবা মনে মনে ভাবলেন, আমার ছেলে কি একটু বেশি ফ্রি হয়ে যাচ্ছে? তবে বিষয়টা আপাতত চেপে গেলেন। রে হেসে বলে, আমি মেরির কাছ থেকে তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, তোমার সাথে অনেক গল্প করতে চাই। সে কালো বিড়ালটি দেখে জানতে চাইল এর কি বিশেষ কোনো খাবার লাগে, কিন্তু যখনই কুনোর বাবা বিড়ালটিকে মাটিতে রাখেন, কুনো তার স্পেল বন্ধ করে দেয় আর বিড়ালটি গলে ছোট্ট এক পানির পুকুরে পরিণত হয়। রে সঙ্গে সঙ্গে বুঝে গেল কুনো তার কল্পনার চেয়েও অনেক বেশি দক্ষ। আর এদিকে তার বাবা আফসোস করে বললেন, আহা, নামটা রাখার সুযোগই পেলাম না। রে কুনোকে প্রস্তাব দিল, চলো ব্ল্যাক টাওয়ারে নিয়ে যাই। তখন কুনোর বাবা বললেন, আমি রাজাকে একটু দেখা করে পরে বাড়ি ফিরবো। কুনো আশ্বস্ত করে বলে, ব্ল্যাক টাওয়ার শেষ করে আমি মেরির সাথে দেখা করব এবং তাকে একটা চমৎকার ডেজার্ট ডেটে নিয়ে যাব। বাবা হেসে বললেন, মজা করে এসো, যখনই ফিরতে চাও তোমার জন্য গাড়ির ব্যবস্থা থাকবে। রে কুনোকে ব্ল্যাক টাওয়ারের পথে নিয়ে যেতে থাকে। পথে সে জিজ্ঞেস করে, হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। কুনো বলল, আমি একদম ঠিক আছি। তারপর হঠাৎ এমন সব জটিল ম্যাজিক তত্ত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করে যেন সে কোনো মহাজ্ঞানী বিজ্ঞানী। রে বেচারি একটু বিভ্রান্ত হয়ে গেল। বলে, এভাবে হাঁটতে হাঁটতে এত অ্যাডভান্স আলোচনা করা যায় না। আর কথা ঘুরিয়ে সে জিজ্ঞেস করে, তুমি কি জানো কিলের মোট কতজন সন্তান আছে? কুনো কখনো এই বিষয়ে জিজ্ঞেস করেনি। তখন রে তাকে বলে, রাজা মোট 11 জন সন্তানের পিতা, একজন যুবরাজ এবং 10 জন রাজকুমারী। আমি নিজে দ্বিতীয় আর মেরি নবম। সে আরো জানায়, এই রাজ্যে উত্তরাধিকার সাধারণ নিয়মে চলে না। এখানে সিংহাসন নির্ভর করে দক্ষতা, প্রতিভা এবং রাজনৈতিক বিবাহের উপর। এর মানে সবচেয়ে ছোট রাজপুত্র বা রাজকুমারীরও সমান সুযোগ আছে। সে এটাও জানায়, আমি নিজে সিংহাসনের লড়াই ছেড়ে দিয়েছি। আমি একজন মেজর ম্যাজিশিয়ান হতে চাই এবং দেশের সেরাদের একজন হওয়ার লক্ষ্যে কাজ করছি। হাঁটতে হাঁটতে কুনো হঠাৎ অদ্ভুত এক অনুভূতি পায়। এক উঁচু টাওয়ারের দিকে তার মন টেনে নিয়ে যায়। সেখান থেকে ভিন্ন ধরনের শক্তিশালী ম্যাজিকের স্রোত সে অনুভব করছিল। রে তখন তাকে এক গুরুত্বপূর্ণ কথা বলে, ভবিষ্যতে হয়তো তোমাকে অকারণে সিংহাসনের রাজনীতিতে টেনে আনা হতে পারে। এই জন্য আমার পরামর্শ, নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো পক্ষ নিও না এবং এমন কিছু বলো না যা তোমার বিরুদ্ধে ব্যবহার করা যায়। এই গুরুত্বপূর্ণ পরামর্শের বিনিময়ে কুনো তাকে একটা বিশেষ ম্যাজিক দেখায়। সে নিজের জুতোর নিচে পাতলা জলের স্তর জমিয়ে বরফ বানিয়ে ফেলে, ফলে সে মেঝেতে স্কেটিং করতে পারে। রে এটা দেখে মুগ্ধ, সেও চেষ্টা করতে চায়। কুনো তার উপরেও একই স্পেল প্রয়োগ করে আর দুজনে করিডরে স্কেটিং করতে লাগলো যেন কোনো ম্যাচ চলছে। বেচারা গার্ডরা তাদের পেছনে দৌড়াতে থাকে, কারণ তারা রাজকুমারীর আঘাতের ঝুঁকি নিতে চায় না। কিন্তু রে আর কুনো তাদের চেয়ে অনেক দ্রুত ছিল। শেষমেশ এক নাইট তাদের ধরে ফেলে এবং বাগানে গিয়ে ভালোই বকাঝকা করে। এরপর তাদের নিয়ে যাওয়া হলো কিংডমের হেড সোর্সারার একিডনার সামনে। কুনো একিডনাকে দেখে স্তব্ধ, কারণ সে বুঝতে পারে এই পৃথিবীতে শক্তির আসল স্তর কত উঁচু। রের ম্যাজিক আগে তাকে অসাধারণ লাগতো, কিন্তু একিডনার উপস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তিনি যেন অন্য এক লিগের খেলোয়াড়। একিডনা সরাসরি জিজ্ঞেস করলেন, তোমার জন্ম কি ওয়াটার ক্রেস্ট নিয়ে হয়েছে? কুনো মাথা নেড়ে হ্যাঁ বলে, তবে স্বীকার করে, ক্রেস্ট সম্পর্কে আমি খুব বেশি জানি না। একিডনা বুঝিয়ে বলেন, মোট 7 ধরনের ক্রেস্ট আছে, ফায়ার, ওয়াটার, উইন্ড, আর্থ, লাইট, ডার্কনেস এবং ফাউল। প্রত্যেকটি ক্রেস্টের র্যাঙ্ক 1 থেকে 5 স্টার পর্যন্ত হয়। এই হিসেবে কুনোর 2 স্টার ওয়াটার ক্রেস্ট খুব সাধারণ। রে হেসে বলে, আমিও তো একজন 2 স্টার মেজ। কুনো বিষয়টা সহজেই বুঝতে পেরে মজা করে বলে, তাহলে আমরা তো একরকম সাধারণ চিজের মতো, আর আপনি নিশ্চয়ই প্রিমিয়াম ভ্যারাইটি। একিডনা হালকা হেসে জানালেন, আমি একজন 4 স্টার মেজ। এরপর তিনি সবাইকে নিচের ট্রেনিং হলে নিয়ে গেলেন। কুনোর দিকে তাকিয়ে বললেন, এবার একটা ছোট্ট পরীক্ষা হবে, দেখি তোমার প্রকৃত ম্যাজিক্যাল শক্তি কতটা। পরীক্ষার মাধ্যমে কুনোর শক্তি মাপা হবে শুনে সে একটু ভয় পেয়ে যায়। তার মাথায় ঘুরতে থাকে, যদি সে টেস্ট পাশ করে তাহলে কি সত্যি কোনো রয়্যাল
রয়্যাল মেজ তাকে নিজের শিষ্য হিসেবে নিতে রাজি হবে, কিন্তু ভাবার সময় সে পায় না। হেড সোর্সারার একিডনা সঙ্গে সঙ্গে এক পুরাতন ছাত্রকে ডাকলেন। সেও একজন রাজকীয় মেজ। তাকে তার ওয়াটার ম্যাজিক প্রদর্শন করতে বলেন। ছেলেটি স্পেল উচ্চারণ করতেই হঠাৎ চারপাশের বাতাসে অগণিত পানির ফোঁটা তৈরি হলো, যেন বিলিয়ন ছোট ড্রপলেট একসাথে ভাসছে। তারপর একিডনা কুনোর দিকে ঘুরে শান্ত গলায় বলেন, এবার এগুলো তোমার নিয়ন্ত্রণে নাও। কুনোর তখন মনে পড়ে, জিনের সে শুধু পানি তৈরি করতে পারে না, আশেপাশের পানিও নিয়ন্ত্রণ করতে পারে। এতদিন এটা তার কাছে সহজ ছিল, কিন্তু অন্য কারো তৈরি করা পানির উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা সে কখনো করেনি। সে বুঝতে পারে একিডনা তাকে এমন এক চ্যালেঞ্জ দিয়েছেন যা সে আগে কখনো কল্পনাও করেনি। কোনো চোখ বন্ধ করে মনোযোগ দিল। সে সেই সিলভার চুলের মেজের নিয়ন্ত্রণ ভাঙার চেষ্টা করে। প্রথমে মনে হলো এটা কাজ হবে, কিন্তু পরক্ষণেই পানির ফোঁটাগুলো তার ইচ্ছার বিরুদ্ধে প্রতিরোধ করতে শুরু করে। অভিজ্ঞ মেজ সহজেই নিজের নিয়ন্ত্রণ ধরে রাখে। একিডনা আগ্রহ দিয়ে দেখছেন সামনে কি হবে, কিন্তু কোনো হাল ছাড়ার ছেলে নয়। সে নিজের সমস্ত শক্তি স্ট্যামিনা ঢেলে দেয়। হঠাৎ সবাই বিস্ময়ে দেখে সে অভিজ্ঞ মেজের নিয়ন্ত্রণ থেকে দুটো ওয়াটার ফ্লো ছিড়িয়ে নিতে সক্ষম হয়। এরপর একিডনা পরীক্ষা থামিয়ে দেন, আর তখন কুনো হাঁটু গেড়ে বসে হাঁপাতে লাগলো। সিলভার চুলের মেজ সৎভাবে বলে, আমি কখনো ভাবিনি একটা বাচ্চা আমার থেকে দুটো ফ্লো ছিড়িয়ে নিতে পারবে। সে ঘোষণা করে, আমি কুনোকে নিজের শিষ্য বানাতে রাজি। কিন্তু তখনই অন্য মেজরাও চিৎকার শুরু করে। তারাও কুনোকে শেখাতে চায়। একিডনা সবাইকে চুপ করতে বলেন, কারণ তিনি দেখতে চান কুনো আর কি করতে পারে। তিনি তাকে বললেন, নতুন কিছু তৈরি করো। কুনো সঙ্গে সঙ্গে পানি দিয়ে একটা ট্র্যাম্পোলিন বানিয়ে ফেলে, আর একিডনা তার উপরে শিশুর মতো লাফাতে শুরু করেন। অন্য মেজরাও লাইনে দাঁড়িয়ে থাকে, কারণ তারা জানতে চায় এটা কিভাবে কাজ করে। তারপর একিডনা বললেন তিনি চান কুনো আজ রাতে থেকে যাক, যাতে তার বাকি ক্ষমতাগুলোও দেখা যায়। কিন্তু কুনো মাথা নেড়ে মানা করে দেয়, দুঃখিত, আজ আমার মেরির সাথে ডেট আছে, এই জন্য আমাকে তাকে ডিনারে নিয়ে যেতে হবে। রে তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তুমি কি অন্য কোনো অ্যানিমাল বা মানুষও বানাতে পারো? কুনো বলে, হ্যাঁ, দুটোই করতে পারি। আর সঙ্গে সঙ্গে সে পানির তৈরি একটা পুতুল বানায়, তবে এটা এখনো পুরোপুরি নিখুঁত নয়। পুতুলটা কিছুটা স্বচ্ছ আর নড়াচড়া পুরো স্বাভাবিক নয়। সিলভার চুলের মেজ জিজ্ঞেস করলো, সে কি পুতুল দিয়ে যা খুশি করাতে পারে? কুনো বলে, একবার আমি এটাকে উড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা দেখতে অদ্ভুত লাগছে। একিডনা সঙ্গে সঙ্গে বলেন, ডেমো দেখাও। কুনো পুতুলটিকে বারবার আকাশে ওঠানামা করাতে লাগলো। এতে দুর্গের অর্ধেক মানুষ ভয় পেয়ে যায়। ফলস্বরূপ আবারও তাদের বকা খেতে হয়। সন্ধ্যায় একিডনা ঘোষণা করেন কুনো পরীক্ষায় সফল হয়েছে, আর তিনি নিজে কুনোর জন্য একজন উপযুক্ত শিক্ষক নির্বাচন করবেন, যেন সে অনেক ভালো ম্যাজিক শিখতে পারে। কুনো আনন্দে তার বাবাকে খবর দিতে যায়, কিন্তু তার বাবা তখন রেগে আছেন, কারণ কয়েক ঘন্টার মধ্যে ছেলের বিরুদ্ধে দুবার অভিযোগ শুনেছেন। তিনি কুনোকে দায়িত্বশীল হতে বলেন। কিছুক্ষণ পর তার বাবা চলে গেলেন, আর কুনো রের সাথে সেখানে থেকে যায়। রে বলে, যদি এখনই না বের হও তাহলে তোমার ডিনারে দেরি হয়ে যাবে। আমাদের ম্যাজিক ব্যবহার করতে হবে, না হলে সময় মতো পৌঁছাতে পারবো না। কুনো পানির একটা গোল বুদবুদ বানায়, আর রে তার উইন্ড ম্যাজিক দিয়ে সেটাকে আলাদিনের কার্পেটের মতো সামনে এগিয়ে নিয়ে যায়। তারা আকাশে উড়ে মুহূর্তে মেরির কক্ষের কাছে পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো, রে ম্যাজিক ধীরে কমানোর বদলে হঠাৎ বন্ধ করে দেন, আর ধরাম করে দুজন সোজা নিচে পড়ে যায়। নাইট ডারিও আজ তৃতীয়বারের মতো তাদের ধরে দীর্ঘ একটা লেকচার দেন। এদিকে মেরি তার সুন্দর পোশাকে কুনোর জন্য অপেক্ষায় অস্থির। ঘরে পায়চারি করছে আর বলছে, আমার হবু জামাই আসবে তো। তার মেড তাকে সান্ত্বনা দিচ্ছিল এটা বলে, হয়তো কুনো একাডেমিতে অনেক দেরি করেছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দাসী দরজা খুলে দেখে বাইরে গার্ড এসেছে। তারা জানায় কুনো এসে গেছে। মেড যখন ঘুরে দেখে মেরি ইতিমধ্যে সোফায় বসে শান্তভাবে দামি চা খাচ্ছে, যেন একটু আগেও সে টেনশনে ঘুরছিল না। মেড কথা শেষ করার আগেই মেরি দ্রুত বাইরে চলে যায়। সিঁড়ির নিচে কুনো অপেক্ষা করছে। সে দেরি করার জন্য ক্ষমা চায়, তারপর নিজের ভঙ্গিতে বলে, আজ চাঁদটা খুব সুন্দর লাগতেছে। যদিও সে নিজে সম্পূর্ণ অন্ধ। সে মেরির কাছে বলে, আমার হাত ধরো, আর মেরি হাসি মুখে তার হাত কুনোর কাছে দেয়। আর কুনো তাকে নিয়ে যাবে এক বিলাসবহুল রেস্টুরেন্টে, 3 মিশেলিন তারকা মানের জায়গা। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই তাদের দামি স্পার্কলিং ওয়াটার অফার করে। তারা দুজন স্বচ্ছন্দে পানি পান করতে লাগলো। তখন মেরির মেড লক্ষ্য করে কুনো কত ভদ্রভাবে নিজেকে উপস্থাপন করছে। মেরি জিজ্ঞেস করে, তুমি কি আজ ব্ল্যাক টাওয়ারে গিয়েছিলে? কুনো উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, আমি তোমার বড় বোন রেই এর সাথে দেখা করেছি। টাওয়ারের মেজেরা অসাধারণ, বিশেষ করে সেকেন্ড প্রিন্সেস রেই। আর আমি মেজ টেস্টেও পাশ করেছি, তবে এখনো জানি না আমার নতুন শিক্ষক কে হবে। তারা হাসি ঠাট্টা করে সময় কাটায়। মেরির মেডের কাছে কুনো একটু
পাগলাটে মনে হলেও ভাই যুবকের প্রেম তাই চলে। ডিনার শেষে কুনো হঠাৎ মেরির হাত ধরে বলে, এখন হয়তো আমরা মাঝে মাঝে এমন ডিনারে আসতে পারি, কিন্তু বিয়ের পর প্রতিটি রাত এমনই হবে। এটা শুনে তো মেরির দাসীটা অবাক হয়ে যায়। এই অন্ধ ছেলেটার আত্মবিশ্বাস আর ভালোবাসা সত্যি অন্যরকম। বুক টক দেখার পর তার মনে হতে লাগলো কুনোর প্রতি যতটা ক্রিঞ্জ সে ভেবেছিল আসলে ততটা নয়। মেরি কোনো মতে নিজের আবেগ সামলে সব সময় এলিগেন্ট থাকার চেষ্টা করে, কিন্তু নিজের ঘরে ফিরতেই আনন্দের ছোট্ট মেয়ের মতো হেসে ওঠে। আর কুনো তাকে যা যা বলেছিল সেই সব কথাই বারবার মনে করতে থাকে। কয়েকদিন কেটে যায় আর কুনো নিজের ম্যানশনে ফিরে স্টাডি রুমে বসে রিপোর্ট লিখছিল। তখন আইকো কাপড় ধুতে ধুতে তাকে ডাক দেয়। সে কুনোর কাছে একটু সাহায্য চায়। কুনো অনিচ্ছা সত্ত্বেও তার ওয়াটার ম্যাজিকের নতুন এক ভেরিয়েশন ব্যবহার করে প্রচুর ফেনাযুক্ত পানি তৈরি করে দেয়, যা মিনিটের মধ্যেই সব ময়লা পরিষ্কার করে ফেলে। আইকো ধন্যবাদ জানায়, কিন্তু কুনো একটু বিরক্ত হয়ে বলে, আমি রিপোর্ট শেষ করার চেষ্টা করছিলাম, এখন দেরি হয়ে গেল। আইকো মজা করে বলে, লুজার হওয়া বন্ধ করো আর সারাক্ষণ নর্ডের মতো ঘরে বসে থেকো না। কুনো বলে, আমি শুধু চাই মাথায় সবকিছু ফ্রেশ থাকতেই কাজ শেষ করতে। আইকো তাকে বোঝায়, সারাক্ষণ নোটে ডুবে থাকলে বুদ্ধি বাড়বে না, আর তুমি যদি বাইরে রোদে খেলাধুলা না করো আর তাজা বাতাস না নাও তাহলে তোমার গ্রোথই থেমে যাবে। এই কথা শুনে কুনোর কষ্ট লাগে, কারণ সে জানে মেয়েরা সাধারণত লম্বা ছেলেদেরই পছন্দ করে। কিন্তু আইকো তাকে আশ্বস্ত করে বলে, তোমার হাইট যাই হোক আমি তোমাকেই পছন্দ করব, যতদিন তোমার কাছে বড় প্যাকেজ আছে। এখানে বড় প্যাকেজ বলতে সে মজা করে টাকা আর প্রভাবের কথা বলছে। তারপর তারা দুজন শুকাতে দেওয়া কাপড়ের ছায়ায় বসে পড়ে। কুনো জিজ্ঞেস করে, ব্ল্যাক টাওয়ার থেকে কোনো খবর এসেছে কিনা? আমার মনে হচ্ছে এখনো হয়তো টিচার ঠিক হয়নি। কয়েকদিন পর একটি চিঠি আসে। জানা যায় জিও, হ্যান্ডসাম মাস্টার সর্সারারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, জিও কুনোর নতুন টিউটার হিসেবে নিযুক্ত করা হয়েছে। কুনো এই লোকটাকে খুব বেশি চেনে না, শুধু তার মায়ের কাছ থেকে কিছু শুনেছে। কিন্তু আইকো প্রায় পাগল হয়ে যায় আর সে বলে জিও নাকি পুরো কন্টিনেন্টের সবচেয়ে হ্যান্ডসাম মানুষ। সঙ্গে সঙ্গে সে নিজের ওজন কমানো আর চুল ঠিক করার চিন্তায় পড়ে যায়। যদি জিও তার দিকে তাকায় যেন তাকে সেরা দেখায়। এদিকে প্রাসাদে রেই মেরিকে জানায় জিওকে কুনোর নতুন টিউটার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটা শুনে মেরি খুব এক্সাইটেড, কারণ এতে কুনো সেরা সর্সারারের কাছে শিখতে পারবে। তবে রেই এর একটু মন খারাপও হয়। সে বলে, আমি নিজেই কুনোর টিচার হতে চেয়েছিলাম, কারণ কুনো একজন ইন্টারেস্টিং স্টুডেন্ট। করিডোরে যাওয়ার সময় মেরি তার দুই বড় বোন ইভ আর লিডিয়াকে দেখে। তারা তাকে দেখে কটাক্ষ করে বলে, কুনোর সঙ্গে তো তোমার শুধু বাগদানা হয়েছে, বিয়ে নয়। যেটার মানে হলো কুনো চাইলে অন্য কোনো প্রিন্সেসের প্রেমে পড়তে পারে আর তাকে বিয়ে করতে পারে। এটা শুনে মেরি একটু অনিরাপদ বোধ করে, কিন্তু রেই তাদের মুখের ওপর দ্রুত জবাব দেয়, তোমরা এত চমচক দেখাও যে যদি কুনোর কাছে সত্যিকারের চোখও থাকতো তাহলেও সে তোমাদের দিকে তাকাতো না। এটা শুনে তারা দুজন রাগে লাল হয়ে চলে যায়। এদিকে কুনো ম্যানশনে বসে নতুন টিচার নিয়ে ভাবছে, আর আইকো তো শুধু জিওর কথাই ভাবছে। কিংবদন্তি হ্যান্ডসাম মানুষটাকে সে সামনে থেকে দেখতে পারবে। তখন হঠাৎ এক ক্যারেজ তাদের ওখানে এসে থামে, আর তার ভিতর থেকে মেরি লাফিয়ে নামে। কুনো একটু অবাক হলেও সঙ্গে সঙ্গে নিজের রিজ মোড অন করে আর বলে, মেরির মতো সুন্দর মেয়ের সামনে আসার আগে আমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হয়। কিন্তু বেচারা কুনো জানে না জিও ক্যারেজের ভিতরেই বসে সব শুনছে আর মনে মনে ভাবছে, আরে ভাই আমি কোন ঝামেলায় পড়লাম। অবশেষে জিও ক্যারেজ থেকে বেরিয়ে আসে আর কুনো তার উপস্থিতিতে আলাদা শক্তির অনুভূতি পায়। সে বুঝতে পারে এই মানুষ ব্ল্যাক টাওয়ারের বেশিরভাগ মেজেদের থেকে শক্তিশালী, হয়তো গ্র্যান্ড মাস্টারের সমান। এদিকে তো আইকো ভিতরে ভিতরে পাগল হয়ে যাচ্ছে। মেরি কুনোর মুখের এক্সপ্রেশন দেখে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কিন্তু কুনো তাকে ইগনোর করে সোজা জিওকে গ্রিট করে আর নিজের পরিচয় দেয়। জিও রুক্ষভাবে জানিয়ে দেয়, আমি বাচ্চা মানে ব্র্যাটস একদম পছন্দ করি না। আমি এই কাজ নিজের ইচ্ছায় নিইনি, গ্র্যান্ড মাস্টার জোর করে দিয়েছে। কুনো শান্তভাবে উত্তর দেয়, আমরা সবাই রাজনীতির শিকলে বাঁধা, এজন্যই আমরা এখানে কিচ্ছু করতে পারি না। ডেরিও মেরির ফর্মাল গার্ড হিসেবে নিজের পরিচয় দেয় আর কুনো তার কাছে আগের ঘটনাগুলোর জন্য ক্ষমা চায়। এরপর সবাই বসে চা খায়। জিওর কাছে এটা যেন শাস্তির মতো, কারণ কুনো আর মেরির ফ্লার্টিং থামছেই না। শেষে বিরক্ত হয়ে বলে, আমি এখানে ম্যাজিক আলোচনা করতে এসেছি, তোমাদের রোম্যান্টিক ডায়ালগ শুনতে না। জিও কুনোকে নিয়ে একটু মজা করার চেষ্টা করে আর জিজ্ঞেস করে, কম্পাউন্ড ম্যাজিক সম্পর্কে তুমি কতটা জানো? কুনো হেসে বলে, কম্পাউন্ড ম্যাজিক হচ্ছে এক ধরনের অ্যাডভান্সড ম্যাজিক যেখানে কাস্টার কয়েকটা আলাদা আলাদা স্পেল একসাথে ব্যবহার করে। জিও স্মাইল করে জিজ্ঞেস করে, তুমি একসাথে কটা স্পেল ইউজ করতে পারো? কিন্তু কুনো যেই উত্তর দেয় তার জন্য জিও একদম প্রস্তুত ছিল না। কুনো শান্তভাবে বলল, আমি একসাথে 31টা স্পেল চালাতি আর মাঝে মাঝে 32টাও
মাটিটাও ছুঁয়ে ফেলি, যদিও সেখানে বেশিরভাগ সময় ব্যর্থ হই। জিও সত্যিই অবাক হয়ে যায়, আর সে জানায় আমি নিজে 50টা পর্যন্ত যেতে পারি। এটা শুনে কুনো দাঁড়িয়ে যায়। এরপর জিও জিজ্ঞেস করে, তুমি সেই 20 স্পেলের কঠিন সীমা, যেটাকে সবাই ক্লিফ বলে, সেটা কিভাবে পার করলে, যেখানে বেশিরভাগ মেজ হার মেনে নেয়? কুনো খুব স্বাভাবিকভাবে বলে, আমি অনেকগুলো স্পেল একসাথে জুড়ে দিয়ে একটার ওপর একটা স্ট্যাক করেছি। জিও বিশ্বাসই করতে পারে না একটা বাচ্চা ছেলে নিজে নিজে এমন টেকনিক আবিষ্কার করেছে। এখন সে বুঝতে পারে কেন ব্ল্যাক টাওয়ারের অন্য মেজেরা এত বিরক্ত হয়েছিল যখন তাকে কুনোর টিউটার বানানো হয়। তারা বলেছিল কুনো ইন্টারেস্টিং, কিন্তু কুনো যে এতটা এক্সট্রিম ট্যালেন্টেড তা হয়তো তারাও আন্দাজ করতে পারেনি। জিও এবার একটু সিরিয়াস হয়ে যায় আর চেয়ার থেকে উঠে বলে, দেখাও তুমি কি করতে পারো। আমি এমন মানুষের পিছনে সময় নষ্ট করতে চাই না যে শুধু বড় বড় কথা বলতে পারে। সে মজা করে বলে, কুনো যেন আমাকে চাটুকারিতা করে অনুরোধ করো টিউটার হতে। মেরি ভাবে কুনো এটা কখনো করবে না, কিন্তু সে একদম ভুল প্রমাণিত হয়। কুনো সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে জিওর প্রশংসা শুরু করে। আপনি দুনিয়ার সেরা সর্সারার, আপনার গন্ধ পর্যন্ত অসাধারণ, এমনকি আমার মতো স্ট্রেট ছেলেও আপনার প্রেমে পড়ে যেতে পারে। জিও বেচারা অস্বস্তিতে পড়ে যায় আর তাকে এবার বলে, শান্ত হও। এরপর সে আর্থ ম্যাজিক ব্যবহার করে একটা মাটির দেওয়াল তৈরি করে আর কুনোকে চ্যালেঞ্জ দেয়, এটা ভেঙে দেখাও। কিন্তু কুনো শুরু করার আগে জিও তাকে বলে, সেই বিখ্যাত ওয়াটার বেড বানাতে বলো যার কথা আমি শুনেছি। কুনো দ্রুত ম্যাজিক দিয়ে পরিষ্কার আরামদায়ক ওয়াটার বেড বানিয়ে ফেলে। জিও সেটাতে হাত দিতেই বুঝতে পারে এটা এতটাই নিখুঁত যে সে গভীর ঘুমে তলায় যায়। এদিকে কুনো দেওয়ালটা পরীক্ষা করে বুঝতে পারে বাইরে থেকে সাধারণ দেখালেও ভিতরে ঘন ম্যাজিক লেয়ার রয়েছে। সে বুঝতে পারে জিও প্রায় 40টির বেশি স্পেল কম্পাউন্ড করেছে, যা এটাকে প্রায় অবিনাশ্য বানিয়েছে। কিন্তু কুনো ভয় পায় না, বরং প্রিন্সেসের সাথে চা খেতে বসে পড়ে আর বলে, আগে জিও ঘুম থেকে জাগতে দাও, তারপর আমি এই দেওয়াল ভাঙবো। 2 ঘন্টা পর জিওর ঘুম ভাঙে আর তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে। দেওয়াল এখনো অক্ষত। সে কুনোকে জিজ্ঞেস করে, তাহলে কি হার মানলে? কিন্তু কুনো উত্তর দেয়, না, আপনার ওঠার অপেক্ষায় ছিলাম। এরপর কুনো দেওয়ালের কাছে যায় আর নিজের ডিটারজেন্ট ওয়াটার ম্যাজিক ব্যবহার করে, যেটা ধীরে ধীরে মাটির দেওয়াল গলাতে শুরু করে। জিও এটা দেখে হাসে, কারণ সে বুঝতে পারে কুনো বাকিদের মতো শক্তি দিয়ে আঘাত না করে বুদ্ধি দিয়ে সমাধান করেছে। শেষমেশ জিও আনুষ্ঠানিকভাবে কুনোকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করে আর সে এটাও জানায়, কাল থেকে আমি তোমার সব এক্সপেরিমেন্টে সহায়তা। পরের দিন জিও প্রিন্সেস মেরিকে নিয়ে কুনোর কাছে আসে আর এসেই জিও মজা করে বলে, তুমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে, কারণ পুরো কিংডমের সেরা মেজ তোমাকে শেখাচ্ছে। কিন্তু ভাই, আমাদের কোনো অংশে কম না, সেও এখন চাটুকারিতার ওস্তাদ হয়ে গেছে। আমি তো সত্যিই ভাগ্যবান, কারণ কিংডমের সবচেয়ে হ্যান্ডসাম মেজ আমাকে ট্রেন করছে। জিও তখন একটা গর্বিত হাসি দেয়, আজকের কাজ অনেক কঠিন হবে আর তুমি কোনো দয়া আশা করো না। কোনো নাটকীয় ভঙ্গিতে মাথা ধরে বলে, আপনি যদি আমার উপরে দয়া করেন তাহলে বুঝবো আপনি আমাকে ভালোবাসেন না। জিও তার এই কথা শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে তাকে ভেতরে নিয়ে যায়, কিন্তু ভেতরে গিয়ে কুনোর উৎসাহ একদম ঠান্ডা হয়ে যায় যখন সে জানতে পারে আজকের কাজ ম্যাজিক শেখা না, বরং জিওর তৈরি এলোমেলো মেমো আর ডকুমেন্ট সুন্দর হ্যান্ডরাইটিংয়ে কপি করা। কুনো বুঝে যায় জিও আসলে নিজের আলসেমি তার উপর চাপিয়ে দিচ্ছে। আজকে কুনোর ম্যাজিক শেখার স্বপ্ন ভেস্তে গেল। জিও সবাইকে বাইরে যেতে বলে, কারণ এসব ডকুমেন্ট ন্যাশনাল সিক্রেট। কুনো মেরির কাছে ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দেয় কাজ শেষে দেখা করবে। মেরি স্মাইল করে বাইরে চলে যায় আর ভেতরে জিও আবার সেই ওয়াটার ব্যাট বানাতে বলে। কুনো দ্রুত সেই আরামদায়ক ব্যাট বানায় আর জিও কোনো কিছু না বলে ধপ করে পড়ে এবং গভীর ঘুমে চলে যায়। কুনো দীর্ঘশ্বাস ফেলে কাজ শুরু করে। বাইরে মেরি আইকোকে আলাদা করে জানায় সে গোপনে তলোয়ার চালানো শিখছে, কিন্তু সে এই কথা কুনোকে এখনো জানাতে চায় না। আইকো হতবাক, কারণ একজন প্রিন্সেসের জন্য এটা অস্বাভাবিক, কিন্তু সে চায় কুনোর সমকক্ষ হতে। কুনোর আছে হিরোর নিয়তি, সে একদিন বিখ্যাত হবে। মেরি চায় মানুষ যেন তাদের সমান চোখে দেখে। সে কাঠের তলোয়ার নিয়ে ডারিওর সাথে এরেনায় অনুশীলন শুরু করে আর পরিষ্কার দেখা যাচ্ছে মেরি এখনো শুকছে, কিন্তু সে খুব দ্রুত উন্নতি করছে। উপরের ঘরে কুনো পুরনো নথি কপি করতে করতে ভাবছে, ম্যাজিক শেখার পথটা হয়তো এত সহজ নয়, কিন্তু আমি হার মানব না। কুনো মাথা নিচু করে বসে জিওর লেখা অক্ষরগুলো বোঝার চেষ্টা করছে, কিন্তু জিওর হাতের লেখা এতটাই বাজে যে বোঝাই যাচ্ছে না এটা শব্দ না ডায়াগ্রাম। একটা মেমো নিয়ে যখন সে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই জিওর ঘুম ভাঙে আর সে একদম রিচার্জড অনুভব করে। ভাই, কাজ কত দূর হয়েছে? কুনো বলে, প্রায় অর্ধেক হয়ে গেছে। কিন্তু প্রশংসা করার বদলে জিও ঠাট্টা করে বলে, একজন অন্ধ লোকও তোমার চেয়ে দ্রুত কাজ করতে পারত। কুনো সঙ্গে সঙ্গে জবাব দেয়, আপনার হাতের লেখা পড়তে গেলে যে কেউ অন্ধ হয়ে যাবে। সে আরো বলে, মাটিতে গড়াগড়ি খাওয়া একটা কেঁচোকে কাগজে ঘষলেও আপনার লেখার চেয়ে ভালো দেখাবে। জিও বিরক্ত হয়ে বলে, আমার অসাধারণ কাজের সঙ্গে
সঙ্গে এসব তুলনা করো না। কিন্তু কুনো ঠান্ডা মাথায় বলে, এই কাজের বিল কিন্তু আপনাকেই পাঠাবো। জিও তখন সিরিয়াস হয়ে ব্যাখ্যা করে, এটাও তোমার ট্রেনিং এর অংশ। বই থেকে যা পড়ো সেটা শুধু তথ্য, যেটা সহজেই ভুলে যাও, কিন্তু যখন তুমি নিজের মাথায় বুঝে নিয়ে হাতে লিখে ফেলো তখন সেটা জ্ঞান হয়ে যায়, যা মনে চিরদিন থাকে। কুনোর হঠাৎ ওয়্যাক্স অন ওয়্যাক্স অফ ট্রেনিং এর যুক্তিটা বুঝে যায়, আর সে জিওকে ধন্যবাদ জানায়। সন্ধ্যায় জিও বেরোনোর প্রস্তুতি নেয়, কিন্তু যাওয়ার আগে কোনো একটা অদ্ভুত ডায়াগ্রাম নিয়ে জিজ্ঞেস করে, যা কোনো স্পেলের মতো লাগছিল। সে বলে, এটা বোঝানোর চেয়ে দেখানো ভালো হবে। এই জন্য কুনোকে পরের বার ক্যাপিটালে আসতে বলে। কুনো এক্সাইটমেন্টে মেরির হাত ধরে বলে, আমরা খুব তাড়াতাড়ি আবার দেখা করব। পরের দিন কুনো ক্যাপিটালে পৌঁছায়, আর ব্ল্যাক টাওয়ারে ঢুকতেই রাজকীয় মেজরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে। এর আগে কুনো জবাব দিতে পারেনি। ঠিক তখনই জিও সেখানে পৌঁছায় আর কুনোকে ভেতরে আসার জন্য বলে। রে তখন রাগে জিজ্ঞেস করে, তুমি কি কুনোকে ডেমন রুমে নিয়ে যাচ্ছ? জিও কুনোর জবাব না দিয়ে একটু সামনে গিয়ে কুনোকে সেই ওয়াটার ব্যাট বানাতে বলে, আর কিছুক্ষণের মধ্যেই সব রয়্যাল মেজ গভীর ঘুমে চলে যায়। পথে যেতে যেতে জিও জিজ্ঞেস করে, তুমি কি ম্যাজিক্যাল অস্ত্র সম্পর্কে কিছু জানো? কুনো বলে, এগুলো বিশেষ অস্ত্র যা ব্যবহারকারীর ম্যাজিক চ্যানেল করতে পারে। জিও মাথা নেড়ে হ্যাঁ বলে, আর বোঝায় যে কিছু মেজ এমন আছে যাদের কাজই হলো রয়্যাল মেজদের জন্য এসব অস্ত্র তৈরি করা। এরপর তারা জিওর স্টাডি রুমে ঢোকে। চারিদিকে ধুলি আর স্ক্রলের স্তূপ। কুনো এটা দেখে হতবাক, কিন্তু আবার দারুণ উত্তেজিত। স্ক্রল ঘাটতে ঘাটতে সে এক বিশেষ ম্যাজিক বই খুঁজে পায়, যা কেবল নির্বাচিত রাজকীয় মেজদের জন্যই হয়। সে মজা করে বলে, এই বই পর্যন্ত পৌঁছানোর জন্য নেপোটিজমের পুরো সুবিধা নেবে। সে উৎসাহিত হয়ে জিওর দিকে তাকিয়ে বলে, আমি সব সময়ের জন্য এখানে থাকতে চাই। জিও হেসে বলে, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ সময় এলে চাইলে এসব তোমারই হতে পারে। হঠাৎ জিওর চোখ পড়ে এক বাক্সে, আর সে জানায়, কয়েক মাস ধরে এক বিশেষ ম্যাজিক্যাল ডিভাইস বানাচ্ছি, আর আগের দিনের ডায়াগ্রাম ছিল সেই ডিভাইসেরই নকশা। কোনো বাক্স খুলে দেখে ভেতরটা ফাঁকা। কনফিউজড হয়ে সে জিজ্ঞেস করে, আরে ভাই, এটার কাজটা আসলে কি? জিও বলে, আমি এমন একটা ডিভাইস বানাচ্ছি যেটা নড়াচড়া না করেই তোমাকে ওই সব জিনিস এনে দেবে যা তুমি চাইবে, যেমন একটা আপেল চাইলে সেটা তৈরি করে দেবে। কুনো হেসে বলে, তাহলে আমার জন্য গরম গরম প্যানকেক বানিয়ে দেওয়া এমন একটা ডিভাইস বানিয়ে দেন। তোমার ওয়াটার ম্যাজিকের সাহায্যে অবশেষে আমি এই প্রোডাক্ট টেস্টিং শুরু করে মার্কেটে লঞ্চ করতে পারবো। জিও জানায় কুনোর ওয়াটার ম্যাজিক ভেতরের সূক্ষ্ম অংশ চালাবে, আর তার ম্যাজিক বাইরের কাঠামো সামলাবে। কুনোর মনে হয় এই ডিভাইসটা হিট হতে পারে, আর সে জিওর সঙ্গে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপরে তারা লাঞ্চ করার জন্য নিচে যায়, যেখানে মেজদের হেডমাস্টার কুনোকে ম্যাজেস্ট্রিয়াম স্কুল অফ উইজার্ডিয়ান উইচক্রাফটের বিষয়ে জানায়, যেখানে পুরো দুনিয়ার মেজরা পড়তে আসে। কুনো কখনো এটার বিষয়ে শোনেনি, আর সে এটার বিষয়ে জেনে অনেক এক্সাইটেড হয়ে যায়। কিন্তু তখন জিও বলে, এখন এটা নিয়ে খুব বেশি ভেবো না, কারণ সেখানে শুধু 12 বছরের মেজরাই যেতে পারে। এখন কুনোর বয়স মাত্র 10, এই জন্য সে যেতে পারবে না। দেখতে দেখতে 2 বছর চলে যায়, আর অবশেষে জিও টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়, এটা দেখার জন্য যে কুনো এই 2 বছরে কি কি শিখেছে। এরপরে সে নিজের ওয়াটার ম্যাজিকের সাথে তৈরি হয়ে যায়, যেন জিও তার উপরে হামলা করলে সেটা থামাতে পারে। জিও তখন আর্থ ম্যাজিক দিয়ে তার উপরে হামলা করে। কুনোকে কম্পাউন্ড ম্যাজিক ইউজ করতে হয়, আর সে পানির ফেনা দিয়ে একটা ঢাল তৈরি করে যেটা সব হামলা শুষে নেয়। এরপরে একটা ঢেউ তৈরি হয়ে জিওর ঠিক পায়ের কাছে গিয়ে থেমে যায়। জিও খুশি হয়ে বলে, তুমি টেস্টে পাশ করেছো। কুনো এটা শুনে অনেক খুশি হয়। এরপরে সে বাড়ির ভেতরে যায়, যেখানে আইকো একটা ম্যাজিক পট বের করে, যেটা শুধু একদম ফ্রেশ কেক বানিয়ে দেয়। মেরি সেটা টেস্ট করে বলে, এটা একদম ফ্রেশ কেক। কুনো তখন বলে, তাদের প্রোডাক্ট মার্কেটে হিট তো হয়ে গেছে, কিন্তু এর জন্য 1 পয়সাও পেলাম না, আর সব টাকা তো জিওর পকেটে যাচ্ছে। একটু পরে মেরি কুনোর হাত ধরে বলে, তোমরা দুজন এখনো পর্যন্ত 5টা সফল ম্যাজিক ডিভাইস বানিয়েছো, আরও একটা নতুন ডিভাইস তৈরি হচ্ছে, আর তার নতুন ম্যাজিক ম্যানুয়ালে 5টা নতুন থিওরিও প্রকাশ করেছে। এখন তোমাকে এই ডিভাইস নিয়ে চিন্তা করতে হবে না। সে তাকে মনে করিয়ে দেয়, এই বসন্তে কুনোর বয়স 12 হবে, আর তখন তাকে ম্যাজিক স্কুলে যেতে হবে। কুনো প্রথমে যেতে চায় না, কারণ তার কাছে জিওই সেরা শিক্ষক। আমি একজন আর্থ ম্যাজিক ইউজার, আর আমি তোমাকে ওয়াটার ম্যাজিকের বিষয়ে বেশি কিছু শেখাতে পারবো না, আর এমনিতেও দুনিয়া অনেক বড়। ওই ম্যাজিক স্কুলে অসাধারণ শক্তিশালী ওয়াটার মেজরা আছে। কিন্তু ভাই, কুনো তারপরেও যেতে রাজি হয় না। তখন মেরিও তাকে উৎসাহ দেয়, তোমাকে সেখানে যেতে হবে একজন মহান সর্সারার হবার জন্য। আর মেরি কথা দেয়, যখন আমরা আবার দেখা করব তখন আমি নিজেকেও আরো যোগ্য করে তুলব। সেই সন্ধ্যায় জিওকে বিদায় জানিয়ে কুনো নিজের স্টাডিতে ফিরে এসে ভাবে, এতদিন সে চোখ ছাড়াই থাকতে অভ্যস্ত হয়ে গেছে। সে সেন্সিংয়ে এতটাই পারদর্শী হয়েছিল যে সে তার আসল লক্ষ্যই ভুলে গেছে, নিজের চোখ ফিরে পাওয়া। সে বুঝতে পারে এটা সম্ভব তখনই হবে যখন সে একজন মহান মেজ হবে, আর এটার জন্য তাকে একজন আসল ওয়াটার মেজের কাছে শিখতে হবে। কয়েকদিন কেটে যায়, আর সে একটা ঝোনাকি পোকা দিয়ে চোখ বানানোর পরিকল্পনা খোঁজে। অসংখ্য ব্যর্থতার পর এক সুন্দর সকালে হঠাৎ সে বুঝতে পারে সে খুব জটিলভাবে ভাবছিল, কিন্তু সমাধানটা আসলে অনেক সহজ। তাকে কেবল এমন একটা আয়না বানাতে হবে যা পৃথিবীর ছবি প্রতিফলিত করে সেই তথ্য তার মস্তিষ্কে পাঠাবে, যেন সে বুঝতে পারে সে কি দেখছে। এই ভাবনা নিয়েই সে কাজে লেগে যায়, আর অবশেষে জীবনের প্রথমবার সে নিজের চোখ খুলে সামনে তাকায়, আর তার সামনের দৃশ্য দেখে তার চোখ বিয়ে অশ্রু
গড়িয়ে পড়ে, কারণ এটা হচ্ছে তার জীবনের প্রথম অনুভূতি দেখতে পাওয়া। সে ঘরের ভেতর এদিক ওদিক হাঁটতে থাকে, কখনো বইগুলোর দিকে তাকায়, কখনো জানালার কাছে নিজের প্রতিচ্ছবি খুঁজে দেখে সে দেখতে কেমন। ঠিক তখনই সে লক্ষ্য করে তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক বিশাল কাঁকড়া সদৃশ দানব। তবে অদ্ভুত ব্যাপার হলো এটি একদম স্থির, নড়াচড়া নেই, কোনো হুমকিও নেই। কিছুক্ষণ পর কুনো বুঝতে পারে এই প্রাণীটি তার জন্য বিপজ্জনক নয়। এরপরে সে আবার নিজের আবিষ্কারের দিকে ফিরে ম্যাজিক দিয়ে সামনে একটা আয়না তৈরি করে। যেদিন সে ম্যাজিক শেখার সিদ্ধান্ত নিয়েছিল সেদিনই শপথ নিয়েছিল যেদিন সে নিজের চোখ বানাতে পারবে সেদিন সবার আগে সে তাকে দেখবে যাকে সে সবচেয়ে ঘৃণা করে, অর্থাৎ নিজেকে। তার মনে পড়ে যায় সেই সব দিনের যখন তার বাবা মা আর সার্ভেন্টরা তাকে রক্ষা করতে কত কষ্ট করেছে। আয়না প্রস্তুত হতেই সে চোখ খুলে নিজেকে ভরপুরভাবে দেখে। সে দেখে তার উচ্চতা খুব বেশি নয় আর না মুখে কোনো দাড়িগোফ আছে, কিন্তু সে তো এখনো বাচ্চা। সে আবার সেই বিশাল কাঁকড়ার দিকে ফিরে কথা বলতে চায়, কিন্তু সেটি আগের মতোই নির্বাক স্থির। কুনো আইকোকে ডাক দেয়, আইকো দ্রুত ছুটে আসে, কিন্তু অবাক করা বিষয় সে কাঁকড়াটার দিকে একবারও তাকায় না, বরং তার নজর পড়ে কুনোর পাশে ভাসমান একটা অদ্ভুত ম্যাজিক্যাল বলের দিকে। আর সবচেয়ে বড় কথা, কুনোর চোখ এখন খোটা। সে আনন্দে লাফিয়ে ওঠে আর জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই দেখতে পাচ্ছ? কুনো হেসে মাথা নেড়ে হ্যাঁ বলে। আইকো এটা শুনে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তাতে ম্যাজিক্যাল বলটা হালকা দুলে ওঠে আর কুনোর মাথা ঘুরতে শুরু করে। আইকো তখন বলে, এই খবরটা এখনই তোমার বাবাকে জানাতে হবে, আর আজকে উৎসব হবে। কুনো আবার সেই কাঁকড়ার দিকে তাকায় আর ভাবতে থাকে, কেননা সে আইকোকে জিজ্ঞেস করে এই কাঁকড়াটা রান্না করে ডিনারে পরিবেশন করলে কেমন হয়। এরপর সে আইকোর দিকে তাকিয়ে দেখে তার মাথায় যেন একটা শিং আছে। সে জিজ্ঞেস করে, তোমার মাথায় কি শিং আছে? আইকো হাসতে হাসতে বলে, এই শিং তখন বের হয় যখন আমি রেগে থাকি, আর খুশি হলে গায়েব হয়ে যায়। কোনো বিভ্রান্ত হয়ে ভাবে এর মানে কি, আর সে কখনো আইকোকে শিং সহ কল্পনাও করেনি। এরপর দুজন বাইরে বের হয়। বাইরে এসে সে প্রথমবারের মতো পৃথিবী দেখে। সবুজ মাঠ, দূরের পাহাড়, মাঝখানে বিশাল প্রাসাদ। কিন্তু কিছু যেন অদ্ভুত আছে। সে যা দেখছে তা একটা নর্মাল মানুষ দেখে না, বরং রংগুলো উল্টো, ইনভার্টেড। সূর্য কালো, অসাধারণ নীল আকাশ হালকা বেগুনি, আর ঘাস হচ্ছে হলুদ আর নীল। কুনোর মনে হয় কিছু একটা গোলমাল আছে, কারণ কোনো বইয়ে তো লেখা ছিল না যে সূর্য কালো হয়। আইকো পিছন থেকে এসে তাকে একটা কোট পরিয়ে দেয় যেন তার ঠান্ডা না লাগে, আর বলে, আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে তোমার বাবা মাকে এই সুখবর দিতে হবে। কুনো শেষ পর্যন্ত আইকোকে জিজ্ঞেস করে, আমাদের পেছনে দাঁড়িয়ে থাকা সেই বিশাল কাঁকড়াটা কি তুমি দেখছো? আইকো ভাবে সে হয়তো গল্প বানাচ্ছে, আর বলে, তাহলে এই স্টোরিতে আমাকে কুল দেখাবে। কিন্তু কুনো বুঝতে পারে এই মহিলার সাথে কথা বলা একদম বেকার। এরপর তারা দুজন ম্যানারের দিকে যাওয়া শুরু করে। সে জানে যে এক্সপেরিমেন্ট সফল তো হয়েছে, কিন্তু তার মাথায় শুধু একটা বিষয় ঘুরছে। তার মনে হতে থাকে এক্সপেরিমেন্টের সময় কিছু সমস্যা হয়েছে, কারণ তাকে সেই সব জিনিস দেখার কথা না যেগুলো সে এখন দেখছে। ম্যানারে পৌঁছে সে অবশেষে তার মা ও ভাইকে দেখে। তারা আনন্দে কেঁদে ফেলে। কুনো দেখতে পাচ্ছে, আর তার ভাই প্রশংসা করে বলে, তুমি সেটা করিয়ে দেখিয়েছো যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। কিন্তু কুনোর চোখ আটকে যায় অন্য কিছুর দিকে। তার ভাইয়ের পিঠে বিশাল ডানা, যেন সে এখন কোনো প্রাইড প্যারেড থেকে এসেছে। আর তার মায়ের দুই চোখ দুই রকমের। সে ভাবতে থাকে তারা দুজন কতটা কুল দেখাচ্ছে। সে তার মাকে বলে তার মা কোনো রাজকুমারীর নাটকের হিরোইনের মতো লাগছে। সে তার ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমাদের বাবা মা কি কোনো সস্তা ফেরেশতা? কিন্তু তার ভাই শুধু বলে, জানি না। এরপর সে আইকোকে জিজ্ঞেস করে, এই পৃথিবীকে মানুষের ডানা থাকে? আইকো দার্শনিক ভঙ্গিতে বলে, প্রত্যেকেই ডানা নিয়ে জন্মায়, আর তুমি আজকে তোমার ফুল পটেনশিয়াল পেয়ে ডানা মেলেছ। কুনো বুঝতে পারে সে যেন একদল বোকাদের মাঝে দাঁড়িয়ে আছে। এই কাঁকড়া, শিং, ডানা সবকিছু শুধু সেই দেখছে। এর মানে তার চোখ তাকে এমন এক জগৎ দেখাচ্ছে যা অন্য কেউ দেখতে পায় না। হঠাৎ করেই সে তার বাবার পায়ের শব্দ শুনতে পায়, যে দ্রুত এগিয়ে আসছে। কুনোর ভেতরে উত্তেজনা। তার বাবা যখন ঘরে ঢোকেন, কুনোর ভেতরে হালকা বিরক্তি জন্মায়, কারণ তার চোখে বাবা দেখতে লাগছে যেন কোনো ফ্যাশন কন্টেস্টের প্রতিযোগী যার উপর কেউ সবুজ রঙের পুরো এক বালতি ঢেলে দিয়েছে। কিন্তু বাবা অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি কুনোকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান, তুমি সত্যি অসাধারণ কাজ করেছ। আমি এক্ষুনি ক্যাপিটালে তোমার সাফল্যের অফিসিয়াল চিঠি পাঠাবো। কিছুক্ষণ পর সবাই ঘর থেকে বেরিয়ে যায়, আর ঘরে শুধু কুনো আর তার বড় ভাই থেকে যায়। কুনো ভাবে এখনই সঠিক সময় প্রশ্ন করার। সে ধীরে জিজ্ঞেস করে, আমাদের বাবা কি সবসময় এমন স্লাইম বলের মতো দেখাতো? তার ভাই সঙ্গে সঙ্গে তাকে চুপ করায়। চুপ, এই কথা বাবা শুনলে এখানেই কেঁদে ফেলবে। কুনো এক দীর্ঘশ্বাস ফেলে আর শুধু মুচকি হাসি দেয়। তার মনে হয় তার পরিবার একসাথে মিলে যেন একটা ভাঙা টেবিল ল্যাম্পের থেকেও বেশি অদ্ভুত। সে ঠিক করে সরাসরি তার শিক্ষক জিওর সাথেই সব সন্দেহ পরিষ্কার করবে। পরদিন সকালেই তার ইচ্ছা পূরণ হয়, যখন ক্যাপিটাল থেকে রাজকীয় ক্যারেজ ম্যানশনের সামনে এসে থামে। ক্যারেজ থেকে নামে প্রিন্সেস মেরি আর জিও। তখন কুনো মেরিকে স্বাগত জানায়। মেরি আনন্দে উজ্জ্বল
উজ্জ্বল, তুমি সত্যি দেখতে পাচ্ছ? তুমি এমন কাজ করেছো যা আজ পর্যন্ত কেউ সাহস করেনি। কুনো এখনো তার চোখ বন্ধ করে আছে। সে বলে, আমি ভয় পাচ্ছি, তোমাকে দেখে যদি শক খাই। মেরি জোর করে বলে, চোখ খোলো, আমি যেমন তেমন ভাবেই আমাকে দেখো। কুনো ধীরে ধীরে চোখ খোলে, আর সে দেখে মেরির রাজকীয় ভঙ্গি। সোনালি চুল রোদের আলোয় যেন হাজার সোনার সুতোয় ঝলমল করছে। তার হাসি কোমল আর স্থির। যখন তার মনে হলো তার হবু বউয়ের সাথে কোনো অদ্ভুত কিছু দেখা যায়নি আর সব ঠিকই ছিল, কিন্তু ঠিক তখনই কুনোর নজর যায় মেরির মাথার উপর থাকা একটা একাকী পালকের ওপরে। সে ভেতরে ভেতরে বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে। এটা দেখে মেরি ভাবতে থাকে হয়তো কুনো তাকে পছন্দ করেনি, আর সে অনিরাপদ বোধ করতে শুরু করে। কুনো দ্রুত তার রিড স্কিল ব্যবহার করে বলে, এই পালকটা ঠিক আকাশে উড়ে যাওয়া এক মুক্ত পায়রার পাখার মতো। ঠিক তখন ডায়ারিওস ক্যারেজ থেকে নামে আর মজা করে বলে, এই ডাভ এখন তলোয়ারবাজিতে এত ভালো হয়েছে যে ভয় পাওয়ার বদলে গর্ব হয়। কুনোর নজর পড়ে ডায়ারিয়াসের পিঠে। সেখানে সে দেখতে পায় এক চমৎকার সিরিয়াল স্টাইলের বিশাল তলোয়ার, আর সে ওটা নিয়ে প্রশ্ন করে। কিন্তু সবাই ভাবে আসল স্টিলের তলোয়ারের কথা বলছে, আর ডায়োরিয়াস স্টিলের মান, ধার, আগুনে ফোর্জিং এই সব নিয়ে বলতে শুরু করে। কোনো বুঝতে পারে সে যা দেখছে অন্য কেউ দেখছে না। হঠাৎ পেছন থেকে সে জিওর কণ্ঠ শুনতে পায়। কোনো তাকিয়ে দেখে জিওর শরীর থেকে তীব্র সোনালি আলো বেরোচ্ছে, এত উজ্জ্বল যে ঠিকমতো দেখা যায় না। সে চোখ ঢেকে বলে, আপনি কি আমার টিচার? এই ব্রাইটনেসের কারণে কিছুই দেখা যাচ্ছে না। জিও ভাবতে থাকে কোনো আবার তার চাটুকারিতা করছে, আর সে গর্ব করে বলে, আমি সবসময় এমন শাইনিং আর প্রেজেন্স ছিলাম। কোনো বুঝতে পারে এদের বোঝানো সহজ হবে না। সে চোখ বন্ধ করে জিওকে একান্তে কথা বলার জন্য ভেতরে নিয়ে যায়। সব খুলে বলে, কাকড়া, পালক, ডানা, অদ্ভুত রং। জিও প্রথমে জোরে জোরে হাসতে লাগে। তার বিশ্বাস হয় না মেরির মাথায় পালক দেখা যাচ্ছে। কিন্তু কোনো সিরিয়াস ভাবে বলে, আমি তাকে বিয়ে করব না যতক্ষণ না আমার সাথে সেই কাকড়াটা থাকে আর যদি তার মাথায় সব সময় পালক ভাসে। জিও এবার চিন্তায় পড়ে যায়। সে বিশ্লেষণ করে বলে, এখানে দুইটা সম্ভাবনা আছে। প্রথমত, কুনো হয়তো মানুষের আত্মা দেখতে পাচ্ছে, তাহলে সেই কাকড়াটা তার নিজের আত্মার প্রতিচ্ছবি। দ্বিতীয়ত হচ্ছে এটা ম্যাজিক সিকনেস, যার ফলে ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে। জিও তখন একটা ঘটনার কথা বলে, একবার আমি প্রবল ম্যাজিক্যাল ফিল্ডের জঙ্গলে ঢুকে অসুস্থ হয়েছিলাম, আর তখন আমার চারপাশের সবকিছু অদ্ভুত বিকৃত লাগছিল। আমি আশেপাশে অদ্ভুত সব ক্রিয়েচার দেখতে পাচ্ছিলাম। কুনোর কাছে দ্বিতীয় সম্ভাবনাটা বেশি মিলে যাচ্ছে, কিন্তু জিও বলে, আমাদের কাছে এখনো যথেষ্ট ডাটা নেই যে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। সে আরও বোঝায়, প্রতিটা প্রাণী পৃথিবীকে আলাদা রঙে দেখে, তাই বলে এটা না যে তাদের দৃষ্টি ভুল। এই জন্য তাকে এটা নিজের গিফট মনে করা উচিত, না অন্য কিছু। কুনো চুপ করে থাকে। বাইরে বেরোতে বেরোতে সূর্য ডুবে যায়। জিও আবার মেরির মাথার পালকের কথা মনে করে হেসে ওঠে। পরের রাতে সবাই মিলে কুনোর 12তম জন্মদিন উদযাপন করে। এই দিনটা শুধু জন্মদিনই ছিল না, কুনোর জীবনের এক নতুন যাত্রার শুরু। কারণ পরের দিনই সে ম্যাজিক্যাল একাডেমির উদ্দেশ্যে রওনা দেবে। তার বাবা তাকে উপহার দিলেন একটা নতুন ওয়ার্ড এন্ড স্টাফ, তার মা দিলেন একটা নতুন কলম সেট, তার বড় ভাই উপহার দিল এমন একটা বই যেখানে বিভিন্ন ভালো খাবার জায়গার তালিকা আছে, যেটা এই যুগের মিশেলিন গাইড বুকের মতো। রাত একটু গভীর হওয়ার পর অবশেষে মেরি তার উপহার বের করে, যেটা একটা ব্রেসলেট। ঠিক একই রকম আরেকটা সে নিজেও পরে আছে। কুনো তাকে জানায়, আমি তোমাকে অনেক মিস করব, আর সে কথা দেয় যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসব। চাঁদের আলোয় শেষবারের মতো তারা একে অপরের হাত ধরে। পরের দিন পুরো পরিবার তাকে বিদায় জানাতে প্রস্তুত। তার মা চোখের জল আটকাতে পারছিলেন না, কিন্তু তার বাবা তাকে শক্ত হতে বললেন, কারণ কুনোর জন্য এত কিছু ছেড়ে যাওয়া কঠিন হবে। হয়তো সে কেঁদে ফেলবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কুনো একেবারেই কাঁদল না। সে কাউকে জড়িয়েও ধরল না, সোজা গাড়িতে উঠে বলল, পরে দেখা হবে। সে বলে, হয়তো 2 বছরের মধ্যে ফিরব, আর হয়তো আর ফিরবই না, কে জানে। গাড়িতে বসে সে ভাবতে লাগলো একাডেমিতে কেমন মানুষদের সঙ্গে তার দেখা হবে, আর সেখানকার শিক্ষার্থীরা কতটা শক্তিশালী হবে। তাদের যাত্রা 5 দিন ধরে চলে। এরপর আইকো একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, একাডেমিতে পৌঁছাতে আর কত সময় লাগবে? কুনো জানায়, পথ অনেক দীর্ঘ, প্রায় 1 মাস সময় লাগতে পারে। হঠাৎ আইকো জানায়, আমি আর তোমার সঙ্গে একাডেমিতে যাব না। কুনো অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি এই সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত? আইকো বলে, আমি এখন বিয়ে করার উপযুক্ত বয়সে পৌঁছে গেছি। আমি বিয়ে করে সংসার শুরু করতে চাই। যদি তোমার সঙ্গে ঘুরে বেড়াই তাহলে হয়তো ভালো সম্পর্কের সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এখনই সিদ্ধান্ত না নিলে আর কখনো হয়তো পারবো না। কুনো তাকে আবেগ দিয়ে থামানোর চেষ্টা করে, জিজ্ঞেস করে, তুমি কি মনে করো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো? আইকো পাল্টা প্রশ্ন করে, তাহলে কি তুমি প্রিন্সেস মেরিকে ছেড়ে আমাকে বিয়ে করবে? কুনো তখন চুপ হয়ে গেল, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। অবশেষে তারা কুনোর দাদার ম্যানারে পৌঁছায়। কুনো মনে করার চেষ্টা করে শেষবার সে এখানে কবে এসেছিল। আইকো মনে করিয়ে দেয় 4 বছর আগে। তখন সে শুনেছিল তার দাদার কাছে জাদুর বইয়ে ভরা বিশাল লাইব্রেরি আছে। সেই সময় সে জাদু শেখার জন্য মরিয়া ছিল। পরিবারকে রাজি করাতে সে নাকি ক্রিম স্টিকটক
শিক্ষক ডান্স পর্যন্ত করেছিল। কুনো তখন হাসতেছিল। এমন সময় পেছনের দরজা খুলে তার দাদা দু হাত মেলে বেরিয়ে এলেন। আনন্দে তিনি কুনোকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি তোমাকে অনেক মিস করেছি। কিন্তু কুনোর দাদার মাথার ওপর একটা দুষ্টু শিং দেখতে পায়, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। দাদা বললেন, একাডেমিতে ভর্তি হওয়ার আনন্দে তোমাকে যা চাইবে তাই উপহার দেব। আইকো দ্রুত বাধা দেয়, বলে কুনোর মা চিঠি পাঠিয়েছেন, কিছু করার আগে সেটা পড়তে হবে। দাদা অনিচ্ছায় নিজের স্টাডি রুমে গিয়ে চিঠি পড়েন। চিঠি পড়েই বিরক্ত হন, কারণ তার মেয়ে জানত তিনি খরচে বেহিসাবি। এই জন্য সে একটা সীমা বেঁধে দিয়েছেন। কুনোর জন্য সর্বোচ্চ $10,000 পর্যন্ত খরচ করা যাবে। দাদা রাগ করে বললেন, এই অর্থনীতিতে $10,000 কিছুই না। কিন্তু কুনো ওনাকে মনে করিয়ে দিল, আমি তো মাত্র 12 বছরের ছেলে। আইকো যোগ করে, এই টাকাটা আমার 3 মাসের বেতনের সমান। তবুও দাদা বড় কিছু কিনে দিতে চান। যদি মাকে না জানানো হয় তাহলে সমস্যা কি? কিন্তু কুনো জানালো, আমি আসলে অন্য কিছু চাই, একজন দাসী, কারণ আইকো এখন আর আমার সঙ্গে থাকবে না। এরপর দাদা রিকোকে ডেকে আনলেন, যে আইকোর ছোট বোন, আর তার মাথার ওপরও কুনো একটা শিং দেখতে পায়। রিকো তাকে অভ্যর্থনা জানায়, বলে, এই কাজটা আমি নিয়েছি কারণ আমার বোন আমাকে অনেক বড় পেমেন্টের কথা বলেছে। আমি বিয়ের জন্য সঞ্চয় করছি, আর আমার আগে থেকেই একজন হবু জামাই আছে। এই জন্য আমি কোনো হ্যাপি এন্ডিং সার্ভিসের জন্য খোলা নই। চিন্তা করার কিছু নেই, কারণ আমারও এক সুন্দর হবু বউ আছে। রিকো রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর ডিনারের প্রস্তুতি চলতে লাগলো। আমি ভেবেছিলাম কুনোর মধ্যে এক ধরনের রাজকীয় গর্ব থাকবে, কারণ তার কপালে হিরোর চিহ্ন আছে। কিন্তু কুনো তো বরং বেশ শান্ত আর সহজ সরল মানুষ বলেই মনে হচ্ছে। কুনো আসলে বেশিরভাগ সময় শুধু নিজের জাদু নিয়েই ভাবে। কাজ করতে করতে সে অনেক সময় খেতেও ভুলে যায়। তাই তার জন্য আগে থেকেই কিছু স্যান্ডউইচ বানিয়ে রাখা উচিত, যাতে কাজের ফাঁকেও সে খেতে পারে। এই কথা শুনে আইকোর মনে পড়ে যায় কুনোর সঙ্গে কাটা সব সময়ের কথা। প্রথমে কুনোর বাবা বিশেষভাবে তার অন্ধ ছেলের দেখাশোনার জন্যই তাকে নিয়োগ করেছিলেন। তখন সে একটু বিভ্রান্ত ছিল, কিন্তু খুব দ্রুতই কুনোর জন্য তার সত্যিকারের মায়া জন্মায়। তারা একসাথে কত উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। প্রথম দিন কুনো যখন স্কুল ইউনিফর্ম পরে স্কুলে গিয়েছিল, আর সেই দিন যখন কুনো প্রথমবার নিজের চোখে তাকে দেখতে পেরেছিল, স্মৃতিটা মনে হতেই তার মন ভারী হয়ে যায়। সে রিকোর দিকে ঘুরে বলে, কুনো এখনো অনেকটা সরল, সে খুব সহজেই মানুষকে বিশ্বাস করে। এই জন্য তাকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করা এখন আমার দায়িত্ব। কুনোর পার্সোনালিটি বেশ আকর্ষণীয়, আর সে জানে কিভাবে একজন নারীকে প্রশংসা করতে হয়। এর মানে একাডেমিতে গেলে নিশ্চয়ই সে অনেক মেয়ের প্রধান টার্গেট হয়ে যাবে। এমনকি সে হয়তো একদিন উইমেনাইজারও হতে পারে। আইকো সঙ্গে সঙ্গে আপত্তি জানায়। কুনো এটা কখনো ইমাজিন করতে পারে না। কুনো একেবারে এঞ্জেলের মতো, সে কখনো এমন কিছু করবে না। পরের সকালে কুনো জিনিসপত্র গুছিয়ে প্রস্তুত হয়। যখন আইকো তার ঘরে এসে জানায়, তোমার গাড়ি যাওয়ার জন্য প্রস্তুত, কুনো তাকে ধন্যবাদ জানায়। এতদিন যা কিছু তুমি করেছো, আজ আমি যা হতে পেরেছি তার পেছনে তোমারই অবদান সবচেয়ে বেশি। সে জানায়, হয়তো কয়েক বছর পর আমাদের আবার দেখা হবে। ততদিনে হয়তো আমি একজন বিবাহিত মহিলাও হয়ে যাব। দুজন একে অপরকে জড়িয়ে বিদায় নেয়। তারপর কুনো রিকোর সঙ্গে গাড়িতে উঠে বসে।